ওই যে গ্রুপে গ্রুপে মেসেজ দিয়েছেন, ওনার নাকি অক্সিজেনের সাপোর্ট লাগতেছে। তার যে রুবাইয়া, রুবাইয়া তো মনে হয় কখনো ক্লাস করেন নাই মনে হয়। স্যার পড়ছে, আপু মাঝে মাঝে আসে। ও আচ্ছা। উনি শুরুর দিক থেকে বলছিল যে উনি অসুস্থ আছে, ও জ্বর আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠান্ডার হ্যাঁ। সমস্যা। কালকে গ্রুপে মেসেজ ছিল, দেখছি অক্সিজেনের সাপোর্ট নাকি লাগতেছে। এখন এখন কি অবস্থা আছে আপনি জানেন কিছু? না স্যার, আর তো কোনো যোগাযোগ হয়নি, উনি তো কোনো মেসেজ দেন নাই আর। আর সমস্যাটা কি, কোভিড-19 নাকি? শুধু জ্বর ঠান্ডা এগুলার কথাই বলছিল, মানে উনি ক্লিয়ার করে কিছু বলে নাই। হয়তো বা হইতে পারে, কারণ জ্বর ঠান্ডার পরে যখন এখন শ্বাসকষ্ট হইতেছে। হ্যাঁ হ্যাঁ। আহ, আকবর ভাই, নাদিম ভাই, আপনারা কেমন আছেন? জি ভাই, ভালো আছি। ভালো আছেন? জি ভাই, ভালো আছি। কালকে একটা ফেসবুক গ্রুপ খুলে দিয়েছিলাম, ওখানে দেখি কেউ কেউ জয়েন করছে ফেক নেম দিয়ে। তো আমি কোয়েশ্চনের অপশন রাখছিলাম, কোনো কোয়েশ্চেনের উত্তর দেন না। এখানে একজন প্রথমে দেখতে পাচ্ছি ফারহান সাদিক সিকদ, ওনাকে তো আমি চিনি না। টিপু সুলতানকে আমি আসলে চিনি না। তো যাদের যাদের নামগুলো মোটামুটি মনে আছে তাদেরকে অ্যাড করে রাখছি। আচ্ছা, সুদীপ বাবু, উনি আমি খেয়াল করি নাই। ভাইয়া, হ্যাঁ। ওই যে ওইখানে ছবি আসছে তো, তা ওই ফারহান সাদিক স্নিগ্ধ হলো আমার ভাইস্তা, কে? আমার ভাইয়ের ছেলে। স্যার আর ওই দুইজন হলো কেমন স্কুটি। আছেন? জি, ভালো আছি। আপনি কেমন আছেন? স্যার আমি তো অ্যাড হয়েছি, মনে হয় হয়েছে হ্যাঁ কিনা অ্যাড আমি হ্যাঁ জানি হ্যাঁ, না। এখন এখন খেয়াল করলাম, অ্যাড করছি। হ্যাঁ, আফরোজা আপু, কি কি যেন বললেন? ফারহান যে সাদিস। আমার আমার ভাইস্তা বুঝছেন, ও অনেক মানে অগ্রসর হয়ে গেছে এই সব দিক দিয়ে। আচ্ছা, সেটাও ভালো, অগ্রসর হলে তো ভালো। এখন সে কি স্টুডেন্ট, এলডিবির স্টুডেন্ট? হ্যাঁ, আমার ওইখানে ছবি আসছে তো, আমার হ্যাঁ। ওইখানে যে জয়েন করছে ওরা, তা আমি আবার টিপ দিছি আর কি। না বলতেছি, আচ্ছা তাহলে এলডিবির স্টুডেন্ট না, না? না, ওরা আর কি আমার ওই আপনার ফেসবুক গ্রুপে ছবি আসছে, তাই আমি আমি আর বুঝলাম, তো ছবি আসবেই তো, আমি বলতেছি স্টুডেন্ট কিনা। না, স্টুডেন্ট আর কি, আপনার স্টুডেন্ট আমি একাই। আচ্ছা, এখানে মূলত শুধুমাত্র স্টুডেন্টদের জন্য, বুঝছেন, বাইরের কেউ না। না, আর কি ফেসবুকে ছবি আসছে আপনার ওই গ্রুপ খোলার পরে, ওরা আবার ইনভাইট দিয়ে ওইখানে ছবি আসছে, তো তখন আমি আমার দুইটা টিচার, স্কুল টিচার আর হলো আমার ভাইস্তাকে লাইক দিলাম, এই আর কিছু না। কিন্তু ওইটা যে কিভাবে আসলো আর ফেসবুকে তো আপনার ছবি আসবেই, এটা তো আসবে স্বাভাবিক। না। ও, তাহলে ঠিক আছে, এরপরে আর দিব না। ভাই কিছু বলতেছিলেন মনে হয়, এদিকে শোনা যায় না আসলে। আচ্ছা, আমি শুরু করি তাহলে। কিছু কিছু ও, কিছু কিছু প্রশ্ন জিজ্ঞেস করব। শুরু থেকে যে আপনার কত, যে লেসনগুলো আমরা দেখছিলাম ওগুলো থেকে আমি আবার রিপিট করব।
আর আমাদের ফটোশপের টুলসগুলো আর বিভিন্ন লেয়ারের অপশন ওগুলো আমাদের প্রায় প্রায় কমপ্লিট। এখন ওগুলো আবার রিপিট করব, মানে টোটাল ওভারভিউটা আছে, ফটোশপের টোটাল ওভারভিউটা আজকে আমরা ডিসকাস করব। তো দুর্জয় ভাই আর মাহফুজুর ভাই আপনাদেরকে জিজ্ঞেস করি, ফটোশপ ফটোশপ থেকে আর আজ পর্যন্ত মানে যতদিন থেকে আমরা ক্লাস করতেছি আজ পর্যন্ত আপনারা কী কী শিখলেন, কতটুকু ফটোশপের উপর আপনার স্কিল গেদার করলেন? ফটোশপের টুলস গুলো মোটামুটি ক্লিয়ার হয়েছে, কিন্তু লেয়ার গুলো একটু ভাজাই যায়, ওই বিষয়টা ভালো ক্লিয়ার না, হ্যাঁ, মানে লেয়ারটা ক্লিয়ার না। আচ্ছা, লেয়ারটা ক্লিয়ার না। আচ্ছা, আর দুর্জয় ভাই? আচ্ছা, হ্যাঁ, আমি বলতেছিলাম ফটোশপ, আজকে ফটোশপের টোটাল ওভারভিউ, টোটাল টুলস হতে শুরু করে আপনার লেয়ার প্যানেল, ওদিকে মেনু বারের যতগুলো অপশন আছে সব যতগুলো মূলত আমরা আলোচনা করছিলাম আর কি, ওই বিষয়গুলো আবার আজকে রিপিট করব। আপনার কোথায় কোথায় সমস্যা বা আপনি কতটুকু পর্যন্ত শিখলেন এই পর্যন্ত, যতদিন থেকেই আমরা ক্লাস করতেছি? ভাই মোটামুটি শিখছি। হ্যাঁ, এখন ফটোশপের কাজ করা যাবে এবার? হ্যাঁ, করা যাবে। হ্যাঁ, ফটোশপে মূলত আমরা ফটো এডিটিং করি, ফটো ম্যানিপুলেশন, ফটো এডিটিংয়ের যাবতীয় কাজগুলো আমরা ফটোশপেই করি। এখন যে কোনো কাজ, ফটো ম্যানিপুলেশন বলেন, স্ক্রিন রিটাচিং বলেন, আর ফটো রিসাইজ করা, যা কিছু বলেন এগুলো তো করতে পারবেন এখন। এখনই ভাই অত ভালো মতো পারবো না, এবার চেষ্টায় যে দেখতেছি পারবো আস্তে আস্তে। এখন তো ক্লাস আছে। মোটামুটিটা এখন বুঝতে পারছেন কোন কাজটা কিভাবে করে, তাই হ্যাঁ তো? হ্যাঁ, এইটাই। আচ্ছা, আর রানা ভাই, শরীফ ভাই, আপনাদের কি অবস্থা? কিছু শিখতে পারছেন এই পর্যন্ত, যেদিন মানে যতদিন পর্যন্ত আমরা ক্লাস করতেছি? ভাই মোটামুটি আর কি শিখতে পারছি, কিন্তু সফটওয়্যার তো গতদিন নামাইছি আর কি, পূর্বের গুলো প্র্যাকটিস করা হয় নাই তো। হ্যাঁ, এখন পারবো আস্তে আস্তে, চেষ্টা করলে। আপনি যদি দেখাই দেন ভালোভাবে পারবো, সমস্যা না নেই। আমি তো দেখাই দিলাম, এই জন্য বললাম যা 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 দেখাই দিলাম আর কি, ওগুলো। জি ভাই, ওটা আবার আরেকবার দেখাই দিলে ভালো হবে। ওটা তো কোনটা প্র্যাকটিস করতে পারি নাই আমি। কোনটা? ওই যে ফটোশপের যে বারগুলোর কাজগুলো। বারগুলোর কাজ বলতে, আচ্ছা মানে যেগুলো দেখাইছিলাম কি মূলত আজ পর্যন্ত, ফটো, যে আর কি শুরুর দিন যেগুলো আর কি হ্যাঁ, দেখাইছি ওইগুলো। রিসার্চ থেকে শুরু করা, তারপর ওই স্ক্রিন রিটাচিংয়ের কাজগুলো আর কি। রিটাচিংয়ের কাজ বলতে বিভিন্ন ধরনের জি দাগ, ভাই, জি। বিভিন্ন ধরনের হ্যাঁ। আবর্জনা ওগুলো মুছে ফেলা, ওই ধরনের কাজগুলো। তারপর ছবির একটা সাইজ তৈরি জি করা, ভাই, জি। ওগুলো তো পারবেন জি না? ওইগুলো। আচ্ছা, আর আমরা হ্যাঁ, প্র্যাকটিস করলে পারবো। ফটো ম্যানিপুলেশনের কাজও শিখছিলাম, যদিও ফটো ম্যানিপুলেশন আরেকটু অ্যাডভান্স হতে আরও কিছুদিন শিখতে হবে। তারপরে যতটুকু করছি এগুলো তো মোটামুটি আয়ত্তে আয়ত্তে আনতে পারছেন, তাই তো? জি ভাই, জি। আচ্ছা, সরি ভাই, আপনার মাইক্রোফোনের সমস্যা? ভাই হ্যাঁ, একটু সমস্যা ছিল, এখন ঠিক হয়েছে না, মোটামুটি। এখন বোঝা যাচ্ছে, সমস্যা নেই, কথা বলতে পারেন। জি, আমিও ওই মোটামুটি দেখতেছিলাম, ওই আসলে মানে বারগুলা বা এইগুলা একটু সমস্যা আপনি হয়। অবশ্য প্রথম দিকে কয়েকটা ক্লাস করেন নাই, মানে আমি যখন থেকে শুরু জি করছি জি আর কি, তো সেগুলো হয়তো জি মিস জি করছেন। আমি আজকে অবশ্য ট্রাই করব যতটুকু পারা যায়, পুরো এই পর্যন্ত জি আর কি, জি এই প্রায় 8-10 দিন মতো হয়ে গেল আপনাদের ক্লাস, তো এই পর্যন্ত রিভাইজ 8-10 দেওয়ার দিনের জন্য ক্লাস মানে আমি, সম্পূর্ণ একবারে। হ্যাঁ, আজকে রিপিট করার চেষ্টা করব তো প্রত্যেক অপশনগুলো। হ্যাঁ, তাহলে ভালো ভালো হয়, হ্যাঁ, ভালো হয়। জি আচ্ছা, আমি ভাই রিপিট করলে অনেক ভালো হ্যাঁ, হবে আর কি, পিছনের গুলো প্র্যাকটিস জি করতে জি, পারি নাই তো, একটু রিপিট গুলো ভালো একটু হবে। ভালো। আচ্ছা, আচ্ছা, যাই হোক, অনেকেই পারবেন, আর অনেক কারণ অনেকেই হচ্ছে আগে থেকেই শেখা আছে ফটোশপের উপর, আগে থেকে ভালো একটা স্কিল গেদার করা আছে, তো তাদের ক্ষেত্রে সমস্যা হবে না। যেমন সুমিয়া আপু মনে হয় আগে থেকেই কিছু জানেন, এরকম কিছু। আর আকবর ভাই আপনি জানেন কি এর আগে ফটোশপ শিখছিলেন? না, আগে আমি শিখি নাই, এর থেকে শিখতেছি। আচ্ছা, যারা শিখছেন বা যারা শিখেন নাই সবার জন্যই কাজে লাগবে। তো আমি তাহলে স্ক্রিন শেয়ার করি, ফটোশপে একটু যাব এখন।
ফটোশপের তো অনেকগুলো টুলস আছে, সবগুলো টুলস নিয়ে আলোচনার এত এই ওভারভিউতে সবগুলো টুলস নিয়ে আলোচনার এত দরকার নাই। আমি যে টুলসগুলো আলোচনা করবো সাধারণত যেগুলো হচ্ছে বেশি লাগে, সবসময় লাগে আমাদের, ওই টুলগুলো সবসময় ইউজ করতে হয়। যেমন আমরা জানি কি মার্ক করার জন্য ওই যে মার্কিও টুল, সিলেকশন টুল এইগুলো, তারপর পেন টুল, আর হচ্ছে আপনার ব্রাশ টুলগুলো। আমরা দেখা গেল যে যতদিন কাজ করছিলাম ব্রাশ টুল আর শেপ টুল এগুলোর কাজ প্রায় করছি। প্রত্যেকদিনে দেখা যায় আমরা ব্রাশ টুলের কাজ করি, তারপর লেয়ার মাস্কের কাজ করি, ঠিক আছে। আর ফ্যান টুলস, থাইপ টুলস অবশ্য আমরা খুব বেশি কোনো কিছু লিখি নাই এতদিন, শুধুমাত্র একদিন এরকম আমরা আলোচনা করছিলাম টাইপ টুল নিয়ে, মানে লেখার জন্য আর কি। আর আর লেয়ারের ব্যাপারে আসল হচ্ছে ফটোশপে কাজ করার ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে লেয়ার সম্পর্কে না জানার কারণে। এই জন্য লেয়ারের ডিটেলস আজকে আলোচনা করার চেষ্টা করবো যতটুকু পারা যায় এই 2 ঘন্টার সময়ের মধ্যে, যদিও বা আমাদের অলরেডি পৌনে 1 ঘন্টা চলে যাচ্ছে। প্রথমে যেগুলো বলবো এই হচ্ছে মার্কিও টুলগুলো। কারণ আমরা যে কোনো একটা ফটোতে কোনো কিছু যদি একটা করতে চাই, কোনো একটা নির্দিষ্ট অংশ যদি আমরা এডিট করতে চাই, তখন আমাদের মার্ক করতে হয়। ওই মার্ক করার জন্য আমাদের মার্কিও টুল বা সিলেকশন টুলগুলো ওগুলোর প্রয়োজন হয়। আমি এই ছবিটা ওপেন করি, সরি এটা ওপেন করি। এই ছবিটা ওপেন করলাম। এই ছবিটা ওপেন করার পর আমরা জানি যে কোনো একটা ছবি ওপেন করলে বা যে কোনো একটা নিউ ডকুমেন্টস নিলে তখন একটা লেয়ার তৈরি হয়, যে লেয়ারটা লক অবস্থায় থাকে। ওইটা হচ্ছে প্রাইমারি লেয়ার, মানে মূল লেয়ারটা। তো আমরা টুলসগুলো আছি যে এই ছবিতে কোনো একটা অংশ আমরা যদি এডিট করতে চাই, ধরেন আমি তার দেহ থেকে মাথাটা আমি খেতে দিতে চাই, তো সেক্ষেত্রে আমার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য যে টুলগুলো আছে, যেমন এই যে মার্কিও টুল, লেসো টুল, তারপর হচ্ছে এই কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল, এগুলো, আর ফ্যান টুল, এগুলো আছে। তো প্রথমে যে টুলসটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কিও টুল, আর ওইখানে সাথে আছে আরও ইলিপ্টিক্যাল মার্কিও টুল, সিঙ্গেল রো মার্কিও টুল, সিঙ্গেল কলাম মার্কিও টুল। সরি ভাই, আপনি এগুলো দেখেন নাই, একটু খেয়াল করেন, বুঝছেন? তো দেখতেছি, একটু এগুলো দেখালে ভালো হবে। হ্যাঁ, তো রেক্ট্যাঙ্গুলার মার্কিও টুলটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার আকারে মার্ক করা। এটার কাজ হচ্ছে মূলত মার্ক করা, এটা দিয়ে কোনো কিছু আঁকা যায় না, এটা দিয়ে শুধুমাত্র মার্ক করা এইভাবে রেক্ট্যাঙ্গুলার আকারে। অথবা আমি যদি এখানে আমি শুধুমাত্র মাউস দিয়ে ফ্রি হ্যান্ডে আমি ড্র্যাগ করতেছি, যেদিকে ইচ্ছা ওইদিকে নিয়ে যাচ্ছি মাউসটা, ঠিক ওভাবেই এটা মার্ক করতেছে রেক্ট্যাঙ্গুলার আকারে। তো আমি এবার যখন আমি শিফট চেপে ধরলাম তখন দেখেন চারদিক থেকে সমান করে মার্ক হচ্ছে, মানে একদম স্কোয়ার আকারে। তো এটা হচ্ছে শুধুমাত্র শিফট ধরার কারণে। আর স্যার, জি বললাম আজকের এই ভিডিওটা একটু সেভ করে দিয়েন। আচ্ছা, ঠিক আছে, ভালো হইতো। হ্যাঁ, তো এই টুলটা যখন আমি নিব তখন দেখেন উপরের দিকে আরও কয়েকটা অপশন আছে। প্রথমটা সেটা হচ্ছে শুধুমাত্র নিউ সিলেকশনের জন্য, যে আমি এখানে সিলেক্ট করলাম, তারপর একটা সিলেক্ট হয়ে গেল একটা অংশ, আর তারপর আমি এখানে সিলেক্ট করলাম আরেকটা নতুন অংশ সিলেক্ট হয়ে গেল। এটা শুধুমাত্র নিউ সিলেকশনের জন্য। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে আরও অ্যাড সিলেকশনের সাথে আর একটু সিলেকশন অ্যাড করার জন্য। এটা কীরকম? যেমন আমি এই অংশটা সিলেক্ট করলাম, এখন আমি যদি এই অংশটা সিলেক্ট করি, দেখা গেল যে এখানেও সিলেক্ট অবস্থায় আছে, এখানেও সিলেক্ট অবস্থায় আছে, বুঝতে পারছেন? দুই জায়গায় সিলেক্ট হয়ে গেল। এই সিলেক্ট করলাম আর এখানে আবার সিলেক্ট করলাম, দেখেন ওইটার সাথে এটা অ্যাড হয়ে গেল, বুঝছেন? এই অপশানগুলো এগুলো একটু খেয়াল রাখবেন। আর এখানে আরেকটা আছে,
যে এই অবস্থায় আমি এটা মার্ক করলাম এই অবস্থায়। তো এখানে আরেকটা আছে হচ্ছে সিলেকশন মাইনাস করা কীরকম, এই যে আমার এটা এই পর্যন্ত সিলেকশন আছে, আমি এভাবে যদি আবার ড্র্যাগ করি তখন ওই অংশটা মাইনাস হয়ে গেল, দেখেন মাইনাস হয়ে যাচ্ছে। আর এখানে যে অংশটা আছে ইন্টারসেক্ট উইথ সিলেকশন, ওইটা হচ্ছে যেমন আমি ওই এটা তো সিলেকশন আছেই, তো আমি আবার আরেকটা সিলেক্ট করলাম, এখন দেখা গেল শুধুমাত্র এই অবস্থা এটা থাকবে। এই যে আমি এদিকে করতেছি, আপনার ডান দিকে আমার অনেক দূর সিলেক্ট হয়ে গেছে, তো ওদিকে বাম দিকেও সিলেক্ট আছে, দেখতে পাচ্ছেন। তো আমি যদি এটা ছেড়ে দিই তখন শুধুমাত্র ওইটাই থেকে যাবে, এটার কাজ হচ্ছে ওইটা। আর এখানে আরেকটা আছে ফিডার, এই ফিডারটা গুরুত্বপূর্ণ, এটা বুঝতে হবে। ফিডারটা হচ্ছে যেমন আমি এ পর্যন্ত সিলেক্ট করলাম, আমি এটার উপর এখন কালার যদি দিই, কালার দেওয়ার সিস্টেমটা আমরা জানি, অল্টার ব্যাকস্পেস অথবা কন্ট্রোল ব্যাকস্পেস দিলে হয় ফোরগ্রাউন্ড কালার হয় ব্যাকগ্রাউন্ড কালার, এটা আসবে। এখন ফোরগ্রাউন্ড কালারটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করতে চাই, অল্টার ব্যাকস্পেস দিলে ওইটা চলে আসবে। দেখেন এখন কিন্তু আমার সিলেকশন যে বরাবর আছে, কালারটাও ওই বরাবর, একদম সিলেকশন বরাবর। তো আমি যদি এখানে ফিডার রাখি, ফিডার এখানে 0 পিক্সেল আছে, আমি 10 পিক্সেল করে দিই, এবার আমি সিলেক্ট করি, এখনও খুব বেশি চেনা যাবে না। হ্যাঁ, এই যে দেখেন সিলেক্ট করার পর ওই যে বাইরে কিছু ঝাপসা করে দেখা যাচ্ছে, বাইরেও ঝাপসা করে দেখা যাচ্ছে, আর ভেতরে কিছু অংশ ঝাপসা হয়ে গেল। এটার কারণটা হচ্ছে ওই ফিডার 10 পিক্সেল করে দেওয়ার কারণে। তো আমি যদি ফিডারটা যদি একটু বাড়াই, যদি 50 করে দিই, তখন কি হয়, আমি যত ফিডার বাড়াবো ততই দেখেন তত এই ঝাপসার এই অংশটা বেড়ে যাবে, অর্থাৎ বাইরের জায়গা আর ভেতরের জায়গা সেটা একটু মিক্স হয়ে যাবে তখন, এইভাবে। এটা হচ্ছে ফিডার। আর স্টাইল এখানে নর্মাল, ফিক্সড রেশিও, ফিক্সড সাইজ আছে, সরি একটু আচ্ছা। তো এই স্টাইলটা কি, নর্মালটা হচ্ছে আমি এটা আবার 0 পিক্সেল করে দিই, এই অবস্থায় আমি যেদিকে ইচ্ছা ওইদিকে আমি সিলেক্ট করতেছি। আর যদি স্কোয়ারও করি, আমি যতটুকু পর্যন্ত ইচ্ছা ততটুকু পর্যন্ত আমি সিলেক্ট করতে পারবো। আর এখানে স্টাইলটা যদি ফিক্সড রেশিও দিই, তখন এটা হচ্ছে আমি এখনও এখানে শিফট অল্টার বা কিছুই ধরি নাই, এই অবস্থায় এটা রেক্ট্যাঙ্গুলার আকারে ওই যে 1 ওয়াইড 1 হাইড 1 এই রেশিও থেকে, এই রেশিও অনুযায়ী এটা সিলেক্ট হচ্ছে। আর এটা হচ্ছে ফিক্সড সাইজ, যে চারদিকে 64 পিক্সেল আছে, সরি ওয়াইডেও 64 পিক্সেল, হাইডেও 64 পিক্সেল, চারদিকে 64 পিক্সেল। তো এটা শুধুমাত্র 64 পিক্সেল পর্যন্ত সিলেক্ট হবে, দেখছেন 64 পিক্সেল পর্যন্ত সিলেক্ট হয়ে গেছে মাত্র, বাকিটা আর সিলেক্ট করে নাই। তো আমি যদি এটা 500 পিক্সেল করে দিই, ওয়াইডে 500 পিক্সেল আর হাইডে 500 পিক্সেল, তখন শুধুমাত্র দেখেন শুধু ক্লিক করলেই হচ্ছে, ক্লিক করলেই ওটা 500 পিক্সেল সিলেক্ট করে নিচ্ছে। তো আমরা সাধারণত এইগুলো খুব কমই ইউজ করি, নর্মালটাই থাকে সবসময়। আর রেক্ট্যাঙ্গুলার টুলের সাথে ইলিপ্টিক্যাল মার্কিও টুল যেটা আছে, ওইটা হচ্ছে ইলিপস আকারে এরকম, এখানেও আছে সাইজ, নির্দিষ্ট রেশিও সাইজ আছে। তো এটাও শিফট দলে চারদিকে সমান করে হয়, এইভাবে চারদিকে সমান করে হয় শিফট দলে। আর যদি শিফট না ধরি তখন এভাবে ফ্রি হ্যান্ডে আমরা সিলেক্ট করতে পারি। আর ল্যাসো টুলের কাজ হচ্ছে, আমরা তো এই টুলগুলো দিয়ে রেক্ট্যাঙ্গুলার আকারে বা ইলিপ্টিক্যাল আকারে মার্ক করলাম। আচ্ছা, এখানে আরেকটা সন্দেহ থাকতে পারে, সিঙ্গেল রো টুল আর সিঙ্গেল কলাম মার্কের টুলগুলো আমি কেন বললাম না, ওগুলোর খুব এত বেশি কাজ নাই, আমরা এটা দিয়ে আমরা এভাবে সিলেক্ট করতে পারি, জাস্ট ক্লিক করলাম, পুরো ফেসটা এভাবে সিলেক্ট হয়ে গেল। আর এটাও সেম, জাস্ট ক্লিক করলাম, পুরো ফেসটা এভাবে কলাম আকারে সিলেক্ট হয়ে গেল। আচ্ছা, তো এবার লেসো টুলের কাজ হচ্ছে, আমরা ফ্রি হ্যান্ডে যেদিকে ইচ্ছে ওইদিকে এইভাবে মার্ক করতে পারি, এইভাবে।
যেমন এটা আমরা এবার মার্ক করতে পারি, এভাবে মার্ক হয়ে গেল। এটা হচ্ছে লেসো টুলের কাজ, ফ্রি হ্যান্ডে মার্ক করা যায়। আর পলিগন লেসো টুলের কাজ হচ্ছে পলিগন আকারে মার্ক করা। যেমন এখানে ক্লিক করলাম, আমি এখনো ক্লিক করি নাই, এবার ক্লিক করার পর আমি ছেড়ে দিচ্ছি, ছেড়ে দেওয়ার পর শুধুমাত্র মাউস টান নাড়াচ্ছি। এবার এখানে ক্লিক করলাম, ওখানে সিলেক্ট হয়ে গেল। তো এখানে ক্লিক করলাম এভাবে, ওকে, এভাবে সিলেক্ট করা যায়। এটা হচ্ছে পলিগন লেসো টুল। আর ম্যাগনেটিক লেসো টুলের কাজটা হচ্ছে কালার ওয়াইজ এটা সিলেক্ট করা। আমি এখানে সিলেক্ট করলাম, এবার আমি কোনো ক্লিক করলাম না, আর একবার ক্লিক করে আমি শুধুমাত্র এইভাবে নিয়ে যাব, ওটা কালার বুঝে ওটা সিলেক্ট করে নেবে এইভাবে। ওকে, তো ম্যাগনেটিক লেসো টুলের কাজটা হচ্ছে এইটা। আর কুইক সিলেকশন টুল আমরা সবসময় ইউজ করি, কুইক সিলেকশন টুলটা। তো এখানে আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাই, এখানেও আমরা ইউজ করবো হচ্ছে কুইক সিলেকশন টুল, যাতে আমরা দ্রুত এটা সিলেক্ট করতে পারি। যেমন এভাবে সিলেক্ট করতে পারবো, দ্রুত সিলেক্ট হয়ে গেল ব্যাকগ্রাউন্ডটা। ওকে, তো এবার সাইডে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে পারবো বা ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারবো। আচ্ছা, এখানে কি একটা অংশ আমি খেয়াল করি নাই, আচ্ছা, এইভাবে। তো ম্যাজিক ওয়ান টুল একটা আছে এখানে, ম্যাজিক ওয়ান টুল, এই টুলটাও লাগে, আমরা প্রায় ইউজ করছিলাম এই টুলটা কাজের সময়। যেমন আমি এই কালারে ক্লিক করতেছি, এই কালারের রেঞ্জটা যতটুকু পর্যন্ত ছিল ততটুকু পর্যন্ত এটা মার্ক করে ফেলছে। আর এখানে টলারেন্স আছে, টলারেন্স যদি আমি বেশি দিই তখন আরও বেশি সিলেক্ট করবে। আর টলারেন্স 30 হওয়ার কারণে এটা পর্যন্ত সিলেক্ট করলো। আমি যদি আরও কমিয়ে দিই, 10 করে দিই, তখন এটা সিলেকশন তখন আর একটু কমলো। তার যখন সিলেকশন আমি বাড়িয়ে দিব, 50 যদি করে দিই, তখন সিলেকশনটা আর একটু বাড়লো। এই তো ক্রপ টুলটা হচ্ছে সাধারণত ছবি ক্রপ করার জন্য। আর এটা আমরা ছবি সাইজ করার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। যেমন আমরা যদি পাসপোর্ট সাইজের একটা ছবি বানাতে চাই, 1.5 আর 1.9 ওই সাইজের যদি একটা ছবি বানাতে চাই, আমরা এখান থেকে করতে পারবো। ইমেজ সাইজ আমরা এখান থেকেই পাবো, এই যে ইমেজ সাইজ আছে, এখান থেকে ইমেজ সাইজ দিলে হবে না। আমি যদি এখানে ইমেজ সাইজ দিই এরকম 1.5, আর এটা ডকুমেন্ট সাইজ, ইমেজ সাইজ না অবশ্য, অথবা আমি যদি এখানে সাইজ দিই, তখন হচ্ছে আমার ছবিটার অ্যাকচুয়াল রেশিওটা থাকবে না, এই যে এখানে পিক্সেল ডাইমেনশনটা যদি দিই। তো সেজন্য আমরা ছবির অ্যাকচুয়াল রেশিওটা যাতে থাকে ওইটা আমরা ওই সাইজটা আমরা দিই এখান থেকে ক্রপ টুল দিয়ে। ক্রপ টুলটা নেওয়ার পর আমাদের এখানে অপশন আছে আনকনস্ট্রেইনড, অরিজিনাল রেশিও, এখানে অনেকগুলো আরও সাইজ আছে ডিফল্টভাবে। তো আমরা নিজেদের ইচ্ছা মতো সাইজ যদি দিতে চাই, সাইজ অ্যান্ড রেজুলেশন এখান থেকে আমরা দিতে পারবো। আর আনকনস্ট্রেইন হচ্ছে ফ্রিতে যদি যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমি ক্রপ করতে পারি। আর আমরা যদি সাইজ দিই একটা, ধরেন আমি সাইজ দিব এখানে ইঞ্চি 1.5, হচ্ছে 1.9, আর রেজুলেশন দিব 300। এখন দেখেন আমি কিন্তু শুধুমাত্র উপর দিক থেকেই ক্রপ করতেছি। এখন ওই দিক থেকে ক্রপ করার সাথে সাথে আবার এদিকে দুই পাশ থেকে ক্রপ হচ্ছে একসাথে। এটা হচ্ছে তার যে আমি যে সাইজটা দিলাম ওই সাইজটা মেনটেন করে এটা ক্রপ হচ্ছে। তো এখন আমি যদি এটা প্রিন্ট করি, এটা পাসপোর্ট ছবির আকারে হবে, পাসপোর্ট সাইজের ছবির আকারে। এ হচ্ছে ক্রপ টুলের কাজ। আর আমরা ক্রপ টুলটা এভাবে ব্যবহার করতে পারি, যেমন আমি এটা কনস্ট্যান্ট রাখি, এভাবে আমরা যদি
এই থেকে এভাবে শুধুমাত্র এদিক থেকে টানি তখন এক পাশ থেকে ক্রপ হবে। আমরা যদি ওই ক্রপ করার সময় যদি অল্টার প্রেস করে ক্রপ করি তখন দেখেন 2 পাশ থেকেই ক্রপ হচ্ছে এভাবে। আর যদি আমরা কোণায় ধরে যদি এভাবে টানি তখন ওই দুই সাইড থেকেই ক্রপ হয়। আর যদি আমরা শিফট অল্টার ধরি তখন 4 পাশ থেকেই ক্রপ হয় এভাবে শিফট অল্টার ধরলে। তবে এটা সিসি 20 ক্ষেত্রে একটু ডিফারেন্স। ওখানে হচ্ছে অল্টার ধরলেই হয়, আবার শিফট ধরলে এই কর্নারে সেভে ধরে যদি আমরা ক্রপ করি শিফট ধরলে ওটা ফ্রি হ্যান্ডে হয়, তো এমনিতেই 4 দিক থেকে সমান করে হয়। তো অল্টার ধরলে তখন 4 পাশ থেকে সমান করে হয়। এখানে একটা টুল আছে আইড্রোভার টুল, ওটা সাধারণত লাগে না। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ওই ফোরগ্রাউন্ডে যদি আমরা ছবির কোনো একটা অংশের কালার দিতে চাই এখন আমরা এটা দিতে পারবো। যেমন আমি এই জায়গাতে ক্লিক করলাম, ওই কালারটা এখন এখানে এসে যাবে। এই যে আমি এখানে ক্লিক করলাম আইড্রোভার টুল নিয়ে, ওই কালারটা এখানে এসে যাবে। এখন আমি যেটা ড্র করবো ওই কালারটা হবে। আর আমাদের এটা লাগে না, কারণ হচ্ছে আমরা সাধারণত এখান থেকে যদি কালার চেঞ্জ করি ওটা অটোমেটিকলি এই টুলটা এসে যায়, সেই কারণে আমরা এটা আমাদের ওইটা আলাদা করে লাগে না। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট টুল হচ্ছে অ্যাসপার্ট হিলিং ব্রাশ টুল। এখানে 2টা টুল আছে, হিলিং ব্রাশ টুল, অ্যাসপার্ট হিলিং ব্রাশ টুল। আমরা চেহারা পরিষ্কার করার সময় আমরা এই টুলগুলো ব্যবহার করে থাকি। কারণ এখানে আমাদের প্রয়োজন হবে এই ছোটো ছোটো দাগগুলো তুলে দেওয়ার জন্য এই অ্যাসপার্ট হিলিং ব্রাশ টুলটার প্রয়োজন হবে এইভাবে। এভাবে আমরা ছোটো ছোটো দাগগুলো তুলে দিতে পারবো। আর হিলিং ব্রাশ টুলের কাজটা হচ্ছে অন্য কোনো একটা পরিষ্কার জায়গা থেকে কালার নিয়ে ওইখানে নিয়ে এসে মিক্স করে দেওয়া। আমি খুব বেশি অ্যাকুরেটলি করতেছি না, জাস্ট দেখানোর জন্য একটু হতেছি। এরপরে ফেস টুলের কাজটাও আমরা এই ক্ষেত্রে করতে পারি। আমি যদি এখানে নিয়ে যাই ওই কালারটা এখানে এসে মিক্স হয়ে যাবে। আমি সিলেক্ট করে যখন আমি ওখানে নিয়ে গেলাম তখন ওই কালারটা এখানে এসে মিক্স হয়ে গেল। এটা হচ্ছে ওই ফেস টুলের কাজ। এখানে আরও অপশন আছে, আমি যদি এটা ডেস্টিনেশন রাখি তখন কি হবে, আমার এই জিনিসটা ওখানে নিয়ে যেতে পারবো এরকম। তো খুব বেশি লাগে না অবশ্য। আচ্ছা, তো আর এরপরে কন্টেন্ট নেওয়ার মুভ টুল, ওইটাও ফেস টুলের কাছাকাছি, তো আমরা ওগুলো নিয়ে আর বলতেছি না। ব্রাশ টুল, আমরা সবসময় ব্রাশ টুলটা ইউজ করছিলাম যতদিন পর্যন্ত আমরা কাজ করছি। ওই ব্রাশ টুলটা নিয়ে একটু বলি। নর্মাল ব্রাশ, প্রথমত যে ব্রাশটা নিলাম ব্রাশ টুলটা, ওইটা নর্মাল অবস্থায় আমাদের এই যে এখান থেকে এটা অথবা এই 2টা স্টাইলেই সিলেক্ট থাকে, এগুলোতে নর্মাল ব্রাশ। তো আমরা এই যে এখানে আমি যখন ব্রাশ টুলটা নিলাম এটা খুব ছোটো অবস্থায় দেখা যাচ্ছে, এটা আমরা চাইলে বড় করতে পারি থার্ড ব্র্যাকেট ইউজ করে। তো নর্মালি এটা থাকে এই ধরনের ব্রাশ। আমি যদি এখন ক্লিক করি ওই যে এখানে ফোরগ্রাউন্ড কালারের যে কালারটা দেখা যাচ্ছে ওই কালারটা এখানে চলে আসবে। তো দেখেন আমার ওই ব্রাশের চিহ্নটা মানে গোল করে যে চিহ্নটা আছে ওটা যতটুকু পর্যন্ত আছে, কিন্তু আমার কালারটা ততটুকু পর্যন্ত অ্যাপ্লাই হচ্ছে না, কারণ এখানে ফিডার আছে। ফিডার থাকার কারণটা হচ্ছে এই যে আমার এখানে ব্রাশের স্টাইলটা হচ্ছে হার্ডনেস 0% আছে, সেই কারণেই এটা হচ্ছে। তো আমি যদি এটা ইউজ করি এটার হার্ডনেস হচ্ছে 100%। তো আমি যদি এখন অ্যাপ্লাই করি তখন একদম ব্রাশটা বরাবর ওই কালারটা অ্যাপ্লাই হবে। তো ব্রাশের এখানে আরও অপশন আছে, এগুলো হচ্ছে ব্রাশের এই অপশনটা। তো এখানে আরেকটা অপশন হচ্ছে মোড। এখানে অনেক ধরনের মোড আছে। যেমন আমি এখানে যে কালারটা ইউজ করতেছি সেটা হচ্ছে এটা। তো আমি যদি রেড কালার নিই, রেড কালার নেওয়ার পর যদি আমি ইউজ করি নর্মাল থাকা অবস্থায়, লেয়ারের মতো নর্মাল থাকা অবস্থায়, তখন অ্যাকচুয়াল কালারটা এখানে অ্যাপ্লাই হবে। যদি আমি মোডটা চেঞ্জ করি, আমি এখান থেকে যদি ওভারলেটা নিই তখন দেখেন তখন ওই কালারটা এক ধরনের করে অ্যাপ্লাই হচ্ছে।
এটা হচ্ছে মোডের কারণে। অনেক সময় আমরা ব্রাশ টুলের নিয়ে কাজ করার সময় বা লেয়ার মার্কসে কাজ করার সময় আমাদের ব্রাশ টুলটা কাজ করে না, এরকম ঝামেলা করে। তার কাজ হচ্ছে আমাদের মোডটা একটু সেন্স থাকে। তো সাধারণত আমরা লেয়ার মার্কসে এই ব্রাশ টুল নিয়ে কাজ করার সময় আমাদের এই মোডটা নর্মাল সিলেক্ট থাকতে হয়। আর এটা হচ্ছে ওভাসিটি বাড়ালে কমালে হচ্ছে এটা এভাবে হবে, এই কালারের ওভাসিটিটা বাড়বে কমবে। আর আমি যদি এভাবে ব্রাশ করি তখন এভাবে একদম ক্লিয়ারলি এটা ব্রাশ হচ্ছে এভাবে। আর ফ্লোটা যদি আমি কমাই তখন এভাবে ব্রাশ হচ্ছে। এটা হচ্ছে ফ্লো বাড়া আর কমানোর কারণে এইরকম হয়। ওকে, তো এখানে আরও পেন্সিল টুল আছে, এটাও পেন্সিলের মতো করে ড্র করা। এটার চাইলে সাইজটা বড় করা যায়। আমরা যেভাবে থার্ড ব্র্যাকেট ইউজ করে বড় করছিলাম ওইভাবে এভাবে আমরা বড় করা যায়। আর এরপরে কালার রিপ্লেসমেন্ট টুলটা হচ্ছে কোনো একটা জায়গায় একটা কালার নিয়ে এসে মিক্স করে দেওয়া। যেমন আমি এটার সাথে ওই যে রেড কালার যেটা আছে ওইটা যদি আমি মিক্স করিয়ে দিই তখন এখানে একটা মিক্স হচ্ছে ওই কালারের সাথে। আমরা এভাবে তখন যে ড্রেসের কালারটাও আমরা চেঞ্জ করতে পারি এভাবে। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে মিক্সার ব্রাশ টুলটা হচ্ছে কোনো একটা ছবির কোনো একটা অংশে অল্টার শেপে ক্লিক করে ছবিটার যে কোনো কালার দুইটা কালার মিক্স করে দেওয়া যায়। যেমন এখানে আমি এই যে তার বডির কালারের সাথে স্কিন কালারের সাথে আমি এই কালারটা মিক্স করে দিতে পারবো এভাবে। এটা হচ্ছে মিক্সচার ব্রাশ টুলের কাজ। আচ্ছা, যেহেতু ক্লোন স্টাম্প টুল আরেকটা গুরুত্বপূর্ণ টুল হচ্ছে ক্লোন স্টাম্প টুল। এটাও আমাদের প্রায় সময় লাগে, বিশেষ করে এই স্কিনগুলো পরিষ্কার করার সময়। আর হচ্ছে অনেক সময় কী বলে, আচ্ছা ওয়াটারমার্ক মুছে ফেলার সময় আমাদের এগুলো লাগে। আমরা যেমন এখানে এই গাছগুলোর অংশগুলো যদি আমরা মুছে ফেলতে চাই তখন আমরা এইটা ইউজ করতে পারবো। যেমন ক্লোন স্টাম্প টুলটা নিলাম, আমি অল্টার শেপে এখান থেকে কালার নিচ্ছি বা এখান থেকে কালার নিচ্ছি, কারণ আমরা ওই কালারটা এখানে এসে মিক্স করে দিতে পারবো। এখন গাছগুলো মুছে যাচ্ছে এভাবে। তো এই কাজের জন্য আমরা ক্লোন স্টাম্প টুলটা ইউজ করি। আমরা এভাবে এই টুলটা এই কাজের জন্য আমরা ইউজ করি। ওকে, তো হিস্ট্রি ব্রাশ টুলের কাজটা হচ্ছে আমি যা কিছু করলাম এখানে যদি ওই জায়গায় যদি ব্রাশ করি তখন আগের জায়গায় ফিরে আসবে, ওই যে ফিরে আসলো। ওকে, তো ওখানে আর আর এই টুলসগুলো আমাদের সবসময় লাগে। ইরেজার টুল দিয়ে সাধারণত ইরেজ করা হয়। এখানে হোয়াইট কালার দেখা যাচ্ছে কারণ আমার লেয়ারটা লক করা অবস্থায় আছে, সে কারণে আমি যখন মুছে ফেলবো তখন ওই এখানে ব্যাকগ্রাউন্ড কালার যেটা দেখা যায় ওইটাই এখানে শো করবে। তো আমি যদি এটা আনলক করি, ডাবল ক্লিক করে আনলক করলাম, এবার যদি আমি ইরেজার টুলটা অ্যাপ্লাই করি তখন এটা ইরেজ হচ্ছে। আর এটারও ব্রাশের বিভিন্ন অবস্থা আছে। যেমন এটা হচ্ছে এখানে ফিলার দেখা যাচ্ছে ঝাপসা করে দুই ভাঁজ একটু ঝাপসা করে হয়। তো এটা হচ্ছে হার্ডনেসটা এতটুকু থাকার কারণে। আমরা যদি 0% করে দিই তখন দেখেন দুই পাশে আমার এই ব্রাশটা মানে ইরেজার টুলের সাইজটা যত পর্যন্ত আছে তত পর্যন্ত এটা আসলে ইরেজ হচ্ছে না, এটা বাইরের থেকেও কিছু অংশ মুছে ফেলতেছে। এটার কারণ হচ্ছে ওই হার্ডনেসটা 0% থাকার কারণে। আমরা যদি হার্ডনেসটা 100% রাখি তখন একদম টুলসটা যতটুকু পর্যন্ত আমার কাজটাও করবে ওই ততটুকু পর্যন্ত। এই আমরা এখানে আরেকটা গুরুত্বপূর্ণ টুলের কাজ করছিলাম গতদিন ব্যাকগ্রাউন্ড রিমুভের সময়, হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে
আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এবার একটু বড় করি, এখানে যদি আমি ক্লিক করি মুছে গেল। এখন কিন্তু শুধুমাত্র ওই কালারটা মুছে যাবে, কিন্তু তার বডিটা মুছে যাচ্ছে না। আমার কাজ হচ্ছে এখন শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করা, রিমুভ করা। তো সেক্ষেত্রে এখন রিমুভ হচ্ছে শুধুমাত্র ওইটা, আমি যেখানে ক্লিক করলাম ওই অংশগুলো রিমুভ হচ্ছে, এই যে। তো এটার আরেকটা কারণ হচ্ছে এই যে আমার এখানে 3টা অপশন আছে, 3টা অপশনে আমি মাঝখানের যে অপশনটা স্যাম্পলিং ওয়ান্স ওইটা সিলেক্ট করলাম, ওইটা সিলেক্ট করা অবস্থায় আমি রিমুভ করতে চাই। তো যেগুলো এই কালারটা, যেমন এই কালারের সাথে যেগুলো মিল আছে ওই কালারগুলো মুছে যাবে, এই জন্য ওখানে নাম আছে হচ্ছে স্যাম্পলিং ওয়ান। এরপরে ম্যাজিক ইরেজার টুল, এটা হচ্ছে একটা কালার যতটুকু পর্যন্ত ইরেজ করা, এটাই। এটা খুব বেশি এত কাজে লাগে না, কাজে লাগলেও আমরা সাধারণত ওইটা ইউজ করি না। এরপর গ্রেডিয়েন্ট টুলের কাজটা আমরা জানি, এভাবে টানলেই একটা গ্রেডিয়েন্ট কালার মিক্স হয়ে যায় পুরো ছবিতে। আর আমরা ফটো ম্যানিপুলেশনের সময় আমরা যখন ওই মিল্ক স্প্ল্যাশিংয়ের ওই কাজটা করছিলাম, যে ওখানে মিল্কের সাথে যে কতগুলো স্ট্রবেরি বেরিয়ে যাচ্ছে একটা ভাল্ট থেকে, ওই কাজটা করার সময় আমরা এই কাজটা ইউজ করেছিলাম, এই গ্রেডিয়েন্ট টুলটা। আমরা লেয়ার মার্কস অ্যাড করে যখন আমরা গ্রেডিয়েন্ট টুলটা অ্যাপ্লাই করব, তখন একদিকে আপনার ওই ওপাসিটি শূন্য হয়ে যাচ্ছে, আরেকদিকে ওপাসিটি একদিকে ওপাসিটি শূন্য হয়ে যাচ্ছে, আরেকদিকে কিছু মানে 0% ওপাসিটি আর 100% ওপাসিটি দুইটার সাথে একটা কম্বিনেশন হয়, একটা মিক্স হয়। আর গ্রেডিয়েন্ট বাকেট টুল, এটা হচ্ছে যে কোনো একটা জায়গায় যদি আমরা একটা কালার সিলেক্ট করে যদি আমরা ক্লিক করি, সরি এটা হচ্ছে ওই লেয়ার মার্কসের কারণে আমি এটা ডিলিট করে দিই। আমরা যদি ক্লিক করি তখন ওই জায়গায় ওই কালারটা এসে যাবে, এটা হচ্ছে পেন বাকেট টুলের কারণে। 3D ম্যাটেরিয়াল ড্রপ টুল, এটা সরি এখানে কাজ করবে না। এরপর ব্লার টুল, এগুলো সাধারণত খুব কাজে লাগে না, ব্লার করা যায়, শার্পেন করা যায়। আমরা এবার ফ্যান টুলটা যেটা আমাদের সবসময় লাগে ওইটা নিয়ে বলি। আমরা সাধারণত ফ্যান টুল দিয়ে আমরা সেভ আঁকতে পারি আর পার্ট সিলেক্ট করতে পারি। আমাদের ফ্যান টুলটা নেওয়ার পর আমাদের এই অপশনটা খেয়াল রাখতে হয় যে এখানে দুইটা অপশন আছে, ফাট নাকি সিলেকশন। এই পিক্সেলেরটা এখানে লক করা আছে, পিক্সেলটা এখানে কাজ করে না। যখন আমরা ফাট এটা রাখবো তখন শুধুমাত্র ফাট সিলেকশন হবে, এভাবে। এখানে একটা ফাট হচ্ছে, এটা একটা ফাট, তো আমরা ওই জায়গাটা সিলেক্ট করতে পারবো শিফট কন্ট্রোল এন্টার প্রেস করে। তো যদি আমরা সেভ চাইনি তখন দেখেন এখানে কালার চলে আসে, ফিল কালার আছে, স্ট্রোক কালার আছে, আর স্ট্রোকের সাইজও আছে। তো যেহেতু এখানে স্ট্রোকের কালার নান আছে, কোনো কালারই নাই, সেক্ষেত্রে স্ট্রোকটাও থাকবে না, এখানে শুধুমাত্র ফিল কালার আসবে। তো আমরা যদি এভাবে ক্লিক করে নিয়ে যাই, দেখেন একটা শেপ তৈরি হচ্ছে, এটা হচ্ছে শেপ হওয়ার কারণে। তো আমরা এটাকেও অবশ্য মার্ক করতে পারবো, শিফট কন্ট্রোল এন্টার দিলে এটা একটা অংশ সিলেক্ট করবে, এই যে। তো আমরা এটাকে এভাবেও ব্যবহার করতে পারি। এইভাবে আমরা ক্লিক করার সাথে সাথে যদি আমরা এইভাবে হ্যান্ডেল বের করি, তখন এখান থেকে দুইটা হ্যান্ডেল বের হবে। আর এখানে আমি শুধুমাত্র একবার ক্লিক করলাম, ক্লিক করার পরে হ্যান্ডেল বের করলাম, এখানে এখনও পাত তৈরি হয় নাই, শুধুমাত্র একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়েছে। কারণ আমি যদি এইখানে ক্লিক করি তখন দেখেন কার্ভ হচ্ছে পাতটা, যে ওইটা এখান থেকে শুরু হয়ে ওইদিকে গিয়ে এতটুকু পর্যন্ত আসলো। তো এটা বাঁকা হওয়ার কারণ হচ্ছে এই হ্যান্ডেলগুলো। আমরা চাইলে এই হ্যান্ডেলগুলোর ডিরেকশন আমরা চেঞ্জ করে দিতে পারি। অল্টার শেপে আমরা এভাবে ডিরেকশন চেঞ্জ করে দিতে পারি, এইভাবে।
এভাবে আমরা বিভিন্ন কাজ করতে পারবো, বিভিন্ন সাইজের বিভিন্ন কাজ। এরপরে ফ্রি ফর্ম পেন টুল, এটার হচ্ছে এভাবে ফ্রি হ্যান্ডেই করা। এটা হচ্ছে ওই লেসা টুলের মতো কাজটা করে, যদিও বা লেসা টুল দিয়ে সেভ আঁকা যায় না, কিন্তু এটা দিয়ে সেভও আঁকা যায়, আবার সিলেক্টও করা যায়। তো এবার শিফট কন্ট্রোল এন্টার দিয়ে আমি সিলেকশনটা করতে পারবো। এরপরে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল। এই টুলগুলো সাধারণত বেশি কাজে লাগবে যদি আমরা প্রিন্ট ডিজাইনগুলো করি। আমাদের অ্যাঙ্কর পয়েন্ট যোগ করা লাগবে বা অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করা লাগবে, তখন আমরা এই টুলগুলো ইউজ করব। তো কীভাবে, যেমন আমি পেন টুল দিয়ে একটা সেভ আঁকি, এই একটা অ্যাঙ্কর পয়েন্ট, আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে সাতটা অ্যাঙ্কর পয়েন্ট মিলে একটা হয়ে গেল, সেভ হয়ে গেল। আচ্ছা, তো এখানে আমি একটা সেভ আঁকলাম সাতটা অ্যাঙ্কর পয়েন্টের সমন্বয়ে। আমরা এখন ওই অ্যাঙ্কর পয়েন্টগুলোর সাথে আরও অ্যাঙ্কর পয়েন্ট যোগ করতে পারবো। এই যে কোনো পার্টের যে কোনো একটা অংশে ক্লিক করলে অ্যাঙ্কর পয়েন্ট যোগ হবে, এইভাবে অ্যাঙ্কর পয়েন্ট যোগ হচ্ছে। এখন আমরা ওই অ্যাঙ্কর পয়েন্টগুলো কেন যোগ করবো? আমরা যোগ করবো এই কারণে, যদি আমরা এখান থেকে যদি আরও কিছু ওই আকৃতিটা যদি চেঞ্জ করতে চাই, তখন আমরা অ্যাঙ্কর পয়েন্টের ডিরেক্ট সিলেকশন যে টুল দিয়ে ক্লিক করে আমরা এভাবে এগুলো আকৃতি চেঞ্জ করতে পারবো। স্যার এটার জন্য কি অল্টার বা কিছু চাপতে হবে? না, কোনো অল্টার চাপতে হবে না। এইভাবে তো আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এভাবে হ্যান্ডেলগুলো ডিরেকশনও চেঞ্জ করতে পারবো, এইভাবে। তো যেগুলো আমরা প্রথম শুধুমাত্র ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্ট যোগ করছিলাম, ওইগুলোতে এরকম হ্যান্ডেল নাই। এখানে আমরা লাস্টে যে অ্যাঙ্কর পয়েন্টগুলো অ্যাড করছিলাম ওইগুলোতে হ্যান্ডেল আছে শুধুমাত্র। এই যে এগুলো এভাবে সরালে একটা কার্ভ হয়, একটা অন্য আকৃতি হচ্ছে, কিন্তু যেগুলো আমরা শুরু করছিলাম ওগুলোতে হচ্ছে না। তো ওটা না হওয়ার কারণ হচ্ছে আমরা শুধুমাত্র ক্লিক করছিলাম। যদি ক্লিক করে আমরা বাঁকা করতাম, এভাবে ড্র্যাগ করতাম, তখন কিন্তু ওখানে হ্যান্ডেল তৈরি হতো। এখন আমরা চাইলে ওখানেও হ্যান্ডেল বের করতে পারি। কিভাবে? আমরা এই যে নিচে একটা টুল আছে কনভার্ট পয়েন্ট টুল, ওইটা দিয়ে যদি আমরা এভাবে টানি, তখন ওইখানে হ্যান্ডেল তৈরি হচ্ছে। এই যে এখানেও হবে, আবার ক্লিক করলে আবার হ্যান্ডেলগুলো চলে যাবে। এগুলো থেকেও যদি ক্লিক করি হ্যান্ডেলগুলো চলে যাবে, তখন কার্ভ অংশটা থাকবে না, কার্ভ অংশটা থাকতেছে না। তো আবার যদি টানি তখন আবার তৈরি হবে। আচ্ছা, তো এর নিচে আর অ্যাঙ্কর পয়েন্ট টুলের নিচে যেটা আছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, ওইটা দিয়ে অ্যাঙ্কর পয়েন্টগুলো আমরা ডিলিট করতে পারবো। শুধু ক্লিক করলে হবে। এভাবে ক্লিক করতেছি, অ্যাঙ্কর পয়েন্টগুলো ডিলিট হচ্ছে, ডিলিট করলাম, এভাবে। ওকে, এই হচ্ছে পেন টুলের কাজ। আর পেন টুলটা দিয়ে আমরা সিলেক্ট করি সাধারণত কি, যেমন আমি যদি এটা এগুলো সিলেক্ট করতে চাই, আমার কুইক সিলেকশন টুল বা ম্যাজিক ওয়ান টুল দিয়ে হয়তো একুরেটলি সিলেক্ট হবে না। যদি ছবিটা লো রেজুলেশন হয়, তখন দেখা যাবে যে বাইরে থেকে কিছু অংশ থেকে যাচ্ছে সাদা করে। তো যখন আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো, তখন বুঝতে পারবো যে এখানে কিছু সাদা অংশ রয়ে গেছে। তো ওগুলো হচ্ছে আমার ছবিটার মধ্যে ন্যাচারাল যে লুকটা, ওই ন্যাচারাল লুকটা হতে দিবে না। তো সেক্ষেত্রে আমরা একুরেটলি সিলেক্ট করার জন্য আমরা পেন টুলটা ইউজ করতে পারবো। এখানে ফাঁদ থেকে আমরা যখন সেভ থাকা অবস্থায় সেভ ড্র করছিলাম, এবার ফাঁদ রেখে যদি আমরা এভাবে সিলেক্ট করি,
তখন আমাদের যতটুকু সিলেক্ট করার প্রয়োজন আমরা ম্যানুয়ালি ওটা সিলেক্ট করতে পারবো এভাবে। আমি এটা খুললাম না, আমাদের যতটুকু দরকার ততটুকু আমরা এভাবে সিলেক্ট করতে পারবো। ওকে, আর কি করা যায় পেন টুল দিয়ে? তো আচ্ছা, এর সাথে তো আর নাই। তো এবার আছি টাইপ টুল। টাইপ টুলটা দিয়ে সাধারণত লেখা হয়, ওইটা আমরা ইউজ করছিলাম শুধুমাত্র একদিন, হয়তো আপনারা ভুলে গেছেন, আমি আজকে আবার রিপিট করি। আচ্ছা, টাইপ টুলটা সিলেক্ট করলাম। টাইপ টুলটা সিলেক্ট করার পর আমরা এটা দিয়ে এখন শুধুমাত্র লিখব। এখন কিভাবে লিখব? আমরা তো লিখব হচ্ছে কিবোর্ডের বাটনগুলো প্রেস করে। তো এটা কিভাবে কাজ করবে? এটা হচ্ছে টাইপ টুলটা নেওয়ার পর এখানে যে কোনো একটা জায়গায় ক্লিক করতে হবে মূলত। আচ্ছা, এটা একটু স্লো হচ্ছে, টাইপ টুলটা নেওয়ার পর একটু স্লো কাজ করতেছে। আচ্ছা, এখন ঠিক হয়ে গেছে। এই যে আমরা যদি শুধু এখানে ক্লিক করি তখন লেখার জায়গা একটা আসবে, লেখার একটা কার্সর চলে আসবে। আমি ক্লিক করলাম, এটা এখনও অ্যাপ্লাই হচ্ছে না ওই স্লো হওয়ার কারণে। এই যে এখন হয়ে গেল, ওই যে একটা কার্সর চলে যাচ্ছে। এই অবস্থায় আমরা লিখতে পারবো। এই যে, তো এটা ব্ল্যাক হচ্ছে কারণ যে আমাদের ফন্টের কালার, এই যে এখানে আছে ফন্টের কালারটা হচ্ছে ব্ল্যাক আছে, এই জন্য ব্ল্যাক চলে আসছে। এখন আমরা এটা সিলেক্ট করে এখান থেকে যে কালারটা দিব ওইটাই হবে। খুব, হ্যাঁ, ওই কালারটা হয়ে গেল। তো এটা হচ্ছে শুধুমাত্র ক্লিক করে লেখা। ক্লিক করে আমি যতটুকু লিখবো ততটুকু শুধুমাত্র এদিকে চলে যাবে, ডান দিকে চলে যাবে। এভাবে যা কিছু টাইপ করবো ডান দিকে চলে যাবে। আর আমি যদি নিচের দিকে নিয়ে আসতে চাই তখন এন্টার প্রেস করে ওই লাইনটা ব্রেক করতে হবে। খুব স্লো হচ্ছে। আমি আরও লিখলাম, এবার ওইদিকে চলে যাচ্ছে। তো এখন এই অবস্থায় যদি আমি লিখি নিচে লাইন, যদি এই অবস্থায় লিখে যদি লাইন ব্রেক করতে চাই তখন আমার এন্টার দিয়েই লিখতে হয়। প্রত্যেকটা লাইনের শেষে আমার এন্টার দিয়ে লিখতে হবে, এন্টার দিয়ে লিখতে হবে। এখন যদি আবার লিখি আবার ওইদিকে চলে গেল, আবার এখানে এন্টার দিয়ে লিখতে হবে। তো সেক্ষেত্রে প্যারাগ্রাফ লেখার সময় আমরা এভাবে এন্টার দিয়ে লিখব। তবে এটা হচ্ছে শুধুমাত্র সিঙ্গেল লাইন লেখার ক্ষেত্রে আমরা নর্মালি টাইপ টুলটা নিয়ে এভাবে ক্লিক করি, এভাবে ক্লিক করে আমরা লিখতে পারি। ক্লিক করে আমরা একটা সিঙ্গেল লাইন লিখতে পারি। তো আমরা যদি প্যারাগ্রাফ লিখি 4-5 লাইনের বা যতটুকু পর্যন্ত দরকার, এটা যদি কম্পোজিশন লিখি সেক্ষেত্রে আমাদের ক্লিক করতে হয়। এভাবে ক্লিক করে আমি মাউস যেখানে ছেড়ে দিই নাই এভাবে ড্রাগ করে নিয়ে আসতে হয়। মনে করেন আমি এই পর্যন্ত একটা কম্পোজিশন লিখবো বা আর্টিকেল লিখবো, এ পর্যন্ত আমাকে এভাবে মার্ক করে সিলেক্ট করে এবার আমি লিখতে পারবো। দেখেন আমি লিখতে এসেছি, অটোমেটিকলি ওইটা লাইন ব্রেক হচ্ছে।
আমরা প্যারাগ্রাফ লেখার সময় আমরা এভাবেই লিখব। তো এটা কেটে দিলাম। তো আবার প্যারাগ্রাফের অংশগুলো দেখি। আমরা তো এটা লিখলাম, এখন আমাদের প্যারাগ্রাফের এদিকে দেখেন, এদিকে অ্যালাইনটা ঠিক আছে, কিন্তু এদিকের অ্যালাইনটা ঠিক নাই। এদিকের অ্যালাইনটা এক ধরনের। আর আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? না স্যার দেখা যাচ্ছে তো। আমি তো শেয়ার করতেছি। জি স্যার দেখা যাচ্ছে। স্যার দেখা যাচ্ছে, আমরা তো দেখছি। মাহফুজুর ভাই না দেখতে পাচ্ছেন না যে? স্যার আমার এই যে এই লিংকে ঢুকে বারবার কেটে যাচ্ছে, ঢুকলে পরেও স্ক্রিন দেখা যাচ্ছে না। নেটওয়ার্কের প্রবলেম মনে হয়। আমি তো শেয়ার করতেছি, এই তো এটা তো শেয়ারিং হচ্ছে। 4G প্যাড। নেটওয়ার্কের প্রবলেম হয়তো আপনার, যেটা সবাই দেখতে পাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন না। অথবা আপনি আমি যে প্রেজেন্টেশন করতেছি ওইটা আপনি পিন করে রাখেন। করে রাখছি, তারপরে আসতেছে না। তাহলে দেখেন আপনার ওই সমস্যাটা আপনার ওইদিকে। তো আবার এখানে লেখাগুলো আমরা সাইজ চেঞ্জ করতে পারবো। এখানে আমরা যে ফন্টটা নিলাম সেটা হচ্ছে মনস্টারন। এখানে সেমি বোল্ড আছে, আপনি চাইলে রেগুলার দিতে পারবো, রেগুলার। আর সাইজটাও আমি ছোটো বড়ো করতে পারবো। এখানে 100 পয়েন্ট আছে, আমি যদি 50 পয়েন্ট করে দিই এটা অনেক ছোটো হয়ে যায়। এখন খুব বেশি ছোটো লাগতেছে, কারণ আমার এই ছবিটার সাইজ একটু বেশি, সেজন্য আমি 70 করে দিই। 70 করে দিলে একদম বরাবর হয়ে যায়। আর এটি যদি করে দিই, আচ্ছা এটি করে দিলে এদিকে এগুলো সমান হচ্ছে না। এটা হচ্ছে শুধুমাত্র প্যারাগ্রাফের লেফট অ্যালাইনটা সিলেক্ট, লেফট অ্যালাইনটা আছে। আমরা ওই প্যারাগ্রাফের অংশগুলো এখান থেকে, যেমন এটা যদি করে দিই, এটা ওই কবিতার আকারে শুধুমাত্র মাঝখান থেকেই শুরু হবে। আর যদি এটা করে দিই তখন এদিকে অ্যালাইন হবে। এটা তো আমরা মাইক্রোসফট ওয়ার্ডগুলোতেই শিখছিলাম। তো আরও অপশন আছে। এই অবস্থায় আমি যদি উইন্ডো থেকে যে ক্যারেক্টার প্যানেলে ক্লিক করি, তখন এই ক্যারেক্টার এগুলোর সবগুলো অপশন এখানে চলে আসবে। অথবা আমি এই অংশটা কন্ট্রোল-T প্রেস করে নিয়ে আসতে পারি। এই কন্ট্রোল-T প্রেস করে, তবে লেখা সিলেক্ট থাকার সময় যদি এখানে যদি কোনো ট্যাক্স না থাকে, তখন কন্ট্রোল-T প্রেস করলে ওই একটা ট্রান্সফর্ম চিহ্ন চলে আসবে। আমি এগুলো সবগুলো সিলেক্ট করি। ওই যে ফন্টের ফন্ট আমরা এখান থেকেও চেঞ্জ করতে পারি। ফন্টের স্টাইল, পজিশন আর সাইজ এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। আর এটা হচ্ছে লিডিংটা হচ্ছে স্পেস, লাইন স্পেসটা লিডিং। এখানে অটো আছে, অটো থাকা অবস্থায় আমাদের এটা নর্মাল যেরকম দেখা যাচ্ছে। আমরা যদি 10 পিটি করে দিই, তখন ওই যে স্পেস সাইজ কমে গিয়ে একেবারেই ওইখানে লেখাগুলো এখন দেখা যাচ্ছে না। আমরা এটার যদি 72 করে দিই, তখন এখন দেখা যাচ্ছে। তারপর স্পেস, লাইন স্পেসটা একেবারেই কম। তো এক্ষেত্রে আমরা এখানে 80 আছে, ফন্টের সাইজ 80 আছে। তো এক্ষেত্রে আমরা যদি 80-র সে একটু বেশি 12, 80 যোগ 12 92, যদি 92 করে দিই, তখন এখন এগুলোতে হবে। আমাদের এটা মনে রাখতে হবে, আমাদের ফন্টের সাইজটা যত, তার থেকে যদি আমরা 12 বেশি করে দিই, তখন এগুলোতে হয়। যেমন আমি যদি ফন্টের সাইজটা 70 করে দিই, তখন এটা হচ্ছে। তো আমি যদি লিডিংটা যদি এর থেকে 12 বেশি করে দিই, 82 করে, তখন এখন ঠিক আছে। এখন এটা হচ্ছে একদম একুরেট লাইন স্পেস। তো আমরা এটাকে অতও রাখতে পারবো। অত রাখলে ওটা ফটোশপটা ডিফল্টভাবে একটা লাইন স্পেস নিয়ে নেবে। আচ্ছা, তো এবার প্যারাগ্রাফের স্টাইলটা হচ্ছে যেখানে আমরা এখান থেকেও ভাবো, যেখানে অনেকগুলো প্যারাগ্রাফের স্টাইল আছে। এটা হচ্ছে জাস্টিফাই, জাস্টিফাই আরও অনেকগুলো অপশন আছে। এখন দুই দিকেই সমান। আমরা এভাবে প্যারাগ্রাফ লিখতে পারি।
হচ্ছে হরিজন্টাল টাইপ টুলটা। এখানে বিভিন্ন ধরনের টাইপ টুলের বিভিন্ন ধরনের স্টাইল আছে। হরিজন্টাল টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, আর হরিজন্টাল টাইপ মার্কস টুল, ভার্টিক্যাল টাইপ মার্কস টুল। আমরা এটা আর এত বেশি আলোচনা করতেছি না, একটু করে ভার্টিক্যাল টাইপ টুলটা দেখাই দিই এটার মূলত কী কাজ। এটা শুধুমাত্র এভাবে ক্লিক করলে ভার্টিক্যালি লেখা হবে। যেমন আমি ওই সেন্টেন্সটা দিলাম, দ্য কুইক ব্রাউন বক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, ওই সেন্টেন্সটা দিলাম, এটা কিন্তু এভাবেই চলে আসলো। এই টুলটার কাজটা হচ্ছে এরকম, মানে ফন্টগুলো প্রত্যেকটা অ্যালফাবেট, প্রত্যেকটা লেটার্স এভাবে ভার্টিক্যালি লেখা আর কি। এটার কাজটা হচ্ছে ওইটাই, ভার্টিক্যাল টাইপ টুল। আর এখানে আরেকটা আছে নিচে হরিজন্টাল টাইপ মার্কস টুল, ওইটার কাজটা হচ্ছে এরকম। আমি এটা কেটে দিই। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে সাইজ বাড়াবো 200 করে দিব, 200 করলাম। এখানে আমি একটা লিখি লার্নিং, আমি এটার বোল্ড করে দিব, ব্ল্যাক করে দিব। এখন এটা মূলত কি হয়, আমি লিখলাম এটা দিয়ে সাধারণত এভাবে নর্মাল লেখা হয় না। লেখার ভিতরে ছবির কোনো অংশ নিয়ে আসতে চাইলে তখন এই টুলটা ইউজ করা হয়। যেমন ছবিতে আমরা এই জায়গায় যেগুলো দেখছিলাম, যেমন এই জায়গায় আমরা এখন দেখতে পাচ্ছি বিভিন্ন ঘরবাড়ি আছে, ওই এর উপরে লিখে যদি আমরা ওকে করি তখন ওই অংশটা সিলেক্ট হবে এভাবে। এখন আমরা চাইলে এইটা মুভ টুল দিয়ে যে এই অংশটা সিলেক্ট আছে ওইটা আমরা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো। যেমন আমি এখানে নিয়ে আসলাম, দেখেন ওখানে যেগুলো দেখা যাচ্ছিল, লেখার ভিতরে যেগুলো দেখা যাচ্ছিল ওইগুলো এখানে এসে গেছে। মানে ওই লেখার ভিতরে মার্কস হয়ে গেছে, লেখাটা মানে মার্কস হিসেবে কাজ করছে। ওই ছবির এই অংশগুলো ওইখানে ঢুকে গেছে লেয়ার মার্কসের মতো করে। এরকম আমরা চাইলে অন্য কোনো একটা ডকুমেন্ট ওপেন করে আমরা ওই ডকুমেন্টে এই লেখাটা নিয়ে যেতে পারবো এভাবে। আমি একটা ডকুমেন্ট ওপেন করতেছি এখন, এখানে আছে এই সাইজটাই থাকুক। এখন এই যে আমার এখানে যে সিলেকশনটা আছে আমি ওইটা এখানে নিয়ে আসলাম, যে এটা এখানে চলে আসলো। এটার কাজটা হচ্ছে ওইটা, যদিও খুব বেশি করা হয় না এই কাজগুলো। আর এটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল, ওইটা হচ্ছে ওইরকম ভার্টিক্যাল যে আমরা যে এটা যেভাবে করছিলাম এটা। আর ওই ভার্টিক্যাল টাইপ টুলটা হচ্ছে ভার্টিক্যাল মার্কস টুলটা হচ্ছে সেম ভার্টিক্যালি লার্নিং এইভাবে। তো এর ভিতরে ছবির অংশটা থাকবে, এই হচ্ছে শুধুমাত্র ব্যাপার। তো এটাও লিখতেছি না, এটা খুব দরকার নাই, খুব বেশি প্রয়োজন হয় না। আর পাথ সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল এগুলো সবসময় প্রয়োজন হয় যদি আমরা পেন টুল দিয়ে কোনো কিছু ড্র করি, কোনো কিছু সেভ আঁকি, তখন এই সিলেকশন টুলটা এখানে দুটা সিলেকশন টুল, একটা হচ্ছে ফার্স্ট সিলেকশন টুল আর একটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলটা বেশি ইউজ হয় সাধারণত। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা ওই অ্যাঙ্কর পয়েন্টগুলোর পজিশন দাঁড়াতে পারি, অ্যাঙ্কর পয়েন্টগুলোর আবার ওই হ্যান্ডেলগুলোর ডিরেকশন চেঞ্জ করে দিতে পারি এইভাবে। এখানে আমি যদি ফার্স্টে সিলেক্ট করে যদি এইভাবে নাড়াই তখন শুধুমাত্র একটা অংশ নড়তেছে। আর আমরা যদি ফার্স্ট সিলেকশন টুল দিয়ে যদি নাড়াই এভাবে ধরে তখন পুরো অংশটাই নড়ে যাচ্ছে। এখন কিন্তু মানে স্পেশালি কোনো আলাদা করে কোনো অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করছে না, পুরো ফাঁদটাকে এটা সিলেক্ট করছে। এটা হচ্ছে ফার্স্ট সিলেকশন টুলের কাজ। আর এই কাজটা আমরা সাধারণত এই টুল দিয়ে করি না, আমরা মুভ টুল দিয়ে এদিকে মুভ করি। কারণ ফার্স্ট সিলেকশন টুল হচ্ছে শুধুমাত্র মুভ করতে পারে। ডিরেক্ট সিলেকশন টুলটা তো ডিরেক্ট সিলেকশনের টুলের কাজটা হচ্ছে এই অ্যাঙ্কর পয়েন্টগুলো সেপারেটলি করা, এডিট করা এরকম। আর সেভ টুল দিয়ে তো আমরা সেভ আঁকি, এটা জানি, রেক্টেঙ্গুলার আকারে আর ইলিপস আকারে, পলিগন আকারে
এখানে লাইনও আমরা আঁকতে পারি এভাবে, একটা লাইন ড্র করলাম। আর আমাদের আরও কিছু কাস্টম শেপ তুলো থাকে, যেমন আমি এটা এটা হচ্ছে কাস্টম শেপ। এটা যদি আমি আঁকতে চাই আমাকে এটা ফ্যান তুল দিয়ে আঁকতে হবে, তো দেখা গেল যে অনেক সময়ের প্রয়োজন হচ্ছে, তো আমি এটা এই টুলটা নিয়ে আঁকতে পারি। আমরা এই কাস্টম শেপ তুলে আরও টুলস পাবো। এই যে দেখেন, এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে আরও টুলস আসতেছে। আমি যদি এইটা নেই, রাইট চিহ্ন দেওয়া গেল। আমাদের আরও টুল আছে, যেমন পিন, যেমন এই পিনটা, এটা ড্র করতে গেলে অনেক সময়ের ব্যাপার। আমরা এই কাস্টম শেপগুলোর সাথে আরও টুলস অ্যাড করতে পারি। আমাদের যদি ডাউনলোড করা থাকে এরকম এই ধরনের টুলসগুলো সাধারণত ইন্টারনেটে পাওয়া যায়, বিভিন্ন ধরনের ওয়েবসাইটে পাওয়া যায় কাস্টম শেপ। তো কাস্টম শেপ যদি কোনো জায়গা থেকে আমরা ডাউনলোড করার পর আমরা এগুলো এখানে যেভাবে নিয়ে আসবো, সেটা যে এইভাবে এখানে ক্লিক করে এখানে ক্লিক করে এখানে লোড শেপস আছে, যা আমার এখানে আরও দিব না। লোড শেপস আমরা বাইরে থেকে যদি কোনো শেপস অ্যাড করতে চাই তখন আমরা এখান থেকে দিব। যেমন আমার একটা আছে, এখানে আমি কোথায় যেন রাখছিলাম না এই কাস্টম শেপগুলো। আচ্ছা, আমাদের যদি ডাউনলোড করা থাকে আমরা এখান থেকে লোড শেপে ক্লিক করে ওই শেপটা আমরা এখানে নিয়ে আসতে পারবো। এখানে যদি ফাইলটা থাকে ওই ফাইলে ক্লিক করে লোড দিলেই হবে, এখানে চলে আসবে কাস্টম শেপগুলো। এই হচ্ছে কাস্টম শেপের কাজ। আর হ্যান্ড টুলের কাজ তো আমরা জানি এভাবে নাড়াতে পারি। সাধারণত আমাদের এই টুলটা আলাদাভাবে নিতে হয় না, বা স্পেস বারটা চেপে ধরলেই এই টুলটা চলে আসে। আর জুম টুলটাও ঠিক সেম, এভাবে জুম না করে আমরা অল্টার ধরে স্ক্রল করে আমরা জুম ইন জুম আউট করতে পারি। তো এই হচ্ছে টুলসগুলো মোটামুটি ধারণা। আমি অবশ্য খুব দ্রুত বললাম, কারণ আপনারা অলরেডি জানেন। তো আরেকটু মনে করিয়ে দিলাম কোনটার কী কাজ। তো এরপরে লেয়ারের ব্যাপারটা, লেয়ার এখানে বিভিন্ন ধরনের লেয়ার থাকে। যেমন আমি ছবিটা ওপেন করার পর যে একটা লেয়ার পেলাম, বা এখানে নিউ একটা ডোমেইনে যে একটা লেয়ার পেলাম, ওইটা লক অবস্থায় থাকে। ওইটা আনলক করার জন্য ডাবল ক্লিক করে এইভাবে ওকে ক্লিক করতে হয়। আর আচ্ছা, এটা কেটে দিই। আর আমরা চাইলে এই লেয়ার থেকে আমরা কপিও করতে পারবো, কন্ট্রোল জে প্রেস করে আমরা এই লেয়ারটাকে কপি করতে পারবো এভাবে। তো এগুলোর সাথে আরও অনেক ধরনের লেয়ার আমরা দেখতে পাই যখন আমরা কাজ করি। এটা নিয়ে আমরা কাজ করছিলাম। আচ্ছা, এই যে অ্যাডজাস্টমেন্ট থেকে কোনো একটা ইফেক্ট অ্যাপ্লাই করার জন্য আমরা যদি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে ইউজ করি, তখনও ওইটার জন্য একটা লেয়ার তৈরি হয়। এটা একটা লেয়ার, ওই লেয়ারের সাথে আরেকটা মার্কস যুক্ত হয়। এটা হচ্ছে লেয়ার মার্কস। তো লেয়ার মার্কসটা কি সেটা যদি বোঝাই, যেমন এই লেয়ারের সাথে আমি একটা মার্কস যোগ করবো, সেটা হচ্ছে আমি এখানে ক্লিক করে মার্কস যোগ করলাম, আসলো। এই মার্কসে সিলেক্ট রেখে আমি যদি ব্রাশ দিয়ে এখানে ব্রাশ করি, দেখা যাবে যে ওইটা মুছে যাচ্ছে। মার্কসের কাজটা কি মূলত, এখানে মার্কসটা যে দুইটা কালারে থাকে, একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে হোয়াইট। এখন হোয়াইট অবস্থায় আছে, যখন হোয়াইট অবস্থায় থাকবে তখন আমার লেয়ারে যা কিছু আছে ওইটা এখানে ভিজিবল হবে, মানে দেখা যাবে। আর যখন এই লেয়ারটা ব্ল্যাক থাকবে তখন আমার লেয়ারে যা কিছু আছে ওগুলো হাইড হয়ে যাবে, দেখা যাবে না। তো
তো লেয়ার মাস্ক একদম হোয়াইট আছে, এই জন্য লেয়ারে যা কিছু আছে তা কিছু দেখা যাচ্ছে। এটা কিন্তু লেয়ার না, এটা লেয়ার মাস্ক, লেয়ারের মাস্ক। ওই লেয়ারের মাস্কটা ছাড়া হোয়াইট থাকলে দেখা যায় লেয়ারটা, আর যদি ব্ল্যাক থাকে লেয়ারটা দেখা যায় না। এখন হোয়াইট আছে, আমি এখন ব্ল্যাক করে দিই। ব্ল্যাক কীভাবে করতেছি, আমার ওইদিকে ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক আছে, তো আমি এইখানে কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে এটা ব্ল্যাক করতে পারবো, সরি কন্ট্রোল না, অল্টার ব্যাক স্পেস। ব্ল্যাক করার পর এখন ছবি ওই লেয়ারে যা কিছু ছিল ছবির অংশটা ওইটা হাইড হয়ে গেছে। তো এখন আবার যদি আমি হোয়াইট করি, হোয়াইট করবো কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট আছে কন্ট্রোল ব্যাক স্পেস। এখন আবার ভিজিবল হয়ে গেছে এরকম। অথবা আমরা এভাবেও হাইড করতে পারি, তো এটার কাজ আলাদা। এটা করলে পুরো ছবিটাই হাইড হয়ে যায়, আর এটা করলে কি, এটা করলে আমরা পুরো ছবিটা তো এটা ভিজিবল করলাম, তো আমরা এর সাথে আরও কিছু কিছু অংশ আমরা হাইড করতে পারি এভাবে। এটা কিন্তু আসলে মুছে যাচ্ছে না, এটা হাইড হয়ে যাচ্ছে মাস্কের ভিতর, মাস্কিং হচ্ছে। আমরা মূলত এই কাজটাই করি। আর ওই যে গতকাল ছবিটার কাজ করার সময় যে ইফেক্ট দিয়েছিলাম, তার ইনভার্ট করে, তারপর বিবিট লাইট, লেয়ার মতো বিবিট লাইট করে, হাই পাস আর গাউজিয়ান দিয়ে আমরা যে মাস্ক করছিলাম, এটা হচ্ছে এইরকমই। যেমন আমি এখানে এখন একটা ইফেক্ট দিলাম, ওইটাই যে ব্রাইটের একটা কম ব্রাইটের একটা ইফেক্ট দিলাম, এইটা দিলাম। তো এই ব্রাইটটা মূলত যেই কাজ করে সেটা এখানে পুরো ছবিতে দেখা যাচ্ছে। তো আমি ওইটা আনভিজিবল করার জন্য এখানে এই যে ওইটার সাথে একটা যে মাস্ক তৈরি করা আছে, ওই মাস্কটা হোয়াইট আছে, এই জন্য ওই ইফেক্টটা মানে ব্রাইটনেস কন্ট্রাস্টের ইফেক্টটা এখানে দেখা যাচ্ছে। তো আমি যদি এটা ব্ল্যাক করে দিই, এই যে ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক আছে, ব্ল্যাক করে দিই, তখন ওই ইফেক্টটা এখন আর দেখা যাবে না, এখন দেখা যাচ্ছে না। তো আমি যদি হোয়াইট কালার নিয়ে ব্রাশ করি, তখন ওই ইফেক্টটা ওইখানে অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আমরা এই কাজটা করছিলাম যখন আমরা ওই হাই পাস গাউসিয়ান দিয়ে যে পরিষ্কার করতে চাইছিলাম, ওইটা যখন দিতাম তখন পুরো ছবিতে দেখা যাচ্ছিল। তো আমরা এভাবে ব্ল্যাক করে, মাস্কটা ব্ল্যাক করে আমরা নির্দিষ্ট জায়গায় যেখানে যেখানে প্রয়োজন ওইখানে দিয়েছিলাম। এটা মূলত ওই ব্রাইটনেস জিরো কন্ট্রাস্ট ওইটা অ্যাপ্লাই হচ্ছে। ওই যে ওই অংশটা হোয়াইট হয়ে গেছে, এখন ছোট করে দেখা যায়। এটা আমরা পুরোটা কেটে দিই, ওই ইফেক্টটাও চলে গেল। তো লেয়ার মাস্কের কাজটা হচ্ছে এইটাই। তো রানা ভাই বুঝছেন এবার? আর লেয়ার মাস্কের কাজটা আরো কারজানি সমস্যা হয়, বলছিলেন মাহবুজুর ভাই, তো এখন নাই। তো এখন আরো কোনো সমস্যা আছে কিনা, আমরা ফিল্টারের কাজ দেখছিলাম আরো কয়েকটা লেয়ার মাস্ক দেখতাম, আর লেয়ার অ্যাডজাস্টমেন্টের যে বিভিন্ন অপশনগুলো আছে, আমরা এখান থেকে কয়েকটা অ্যাপ্লাই করি। এটা আমি ডিলিট করে দিই। এই হচ্ছে একটা নর্মাল লেয়ার আছে আমার, এখান থেকে ভাইব্রেন্স একটা ইউজ করে দেখি। আমরা কখনো ইউজ করি না ভাইব্রেন্স, একটা ইউজ করে দেখি কি হয়। ভাইব্রেন্সটা ইউজ করলে ওই ছবিতে যে কালার আছে ওই কালারটা আরেকটু ডিপ হয়ে যায়।
যেমন তার মুখে যে কালারটা ওইটা আরেকটু ডিপ হচ্ছে। তো স্যাচুরেশন যদি আমি বাড়াবো, স্যাচুরেশনটা তখন আর ঘনত্বটা আরও বাড়াবে, কালারের ঘনত্বটা বাড়াবে স্যাচুরেশনটা দিয়ে। এইটা মানে ভাইব্রেশনটা হচ্ছে ওই কালারটা আরেকটু নিয়ে আসবে, আরেকটু ডিপ করবে, আর স্যাচুরেশনটা হচ্ছে ওইটার ঘনত্বটা আরও বাড়াবে। তো আমাদের যেমন এখানে একটু হোয়াইটের ভাবটা আছে, আমরা যদি একটু রেডনেস ওইটা বাড়াই তখন আমরা ভাইব্রেন্স থেকে করতে পারবো। এটা শুধুমাত্র ওই কালারের ক্ষেত্রে না, এখানে যতগুলো কালার আছে সবগুলো কালারে ওইটা অ্যাপ্লাই হবে। যেমন যদি গ্রিন থাকে তখন গ্রিনটাও একটু বাড়বে, যদি এখানে ব্লু থাকে তখন ব্লুটাও একটু বাড়বে, ওই রকম। আর এবার হিউ স্যাচুরেশন, ওইটার খাস কি, ওইটা হিউটা হচ্ছে কালার। আমরা এই পুরো ছবিতে এখানে নিয়ে গেলাম, পুরো ছবিটা একটা ওখানে ব্লু এর ভাব চলে আসলো, সরি ব্লু গ্রিনের ভাব একটা চলে আসলো, আর এখানে রেড কালারের উপর ওই গ্রিনটা করার কারণে তার পেজের কালারটা একটু ভিন্ন ধরনের হয়ে গেল, আর তার বেগুনি কালারের হয়ে গেল। এখন এখানে যে কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে এখন ওইটা যদি আমি ওইটার স্যাচুরেশন যদি বাড়াই, ওই কালারটা ঘনত্বও তখন বেড়ে যাবে এইভাবে। ইউ আর নো লঙ্গার প্রেজেন্টিং। আচ্ছা দেখা যাচ্ছে ভাই? জি ভাই দেখা যাচ্ছে। প্রেজেন্টেশন ইউ আর নো লঙ্গার প্রেজেন্টিং দেখা যাচ্ছে এই জন্য। তো ঠিক আছে। আচ্ছা আচ্ছা এরপরে আরও আছে কালার ব্যালেন্স, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। কালার ব্যালেন্সটা আমরা একটু দেখি। আচ্ছা এখানে হিউ অ্যান্ড স্যাচুরেশন, এখানে আরেকটা অপশন আমি দেখাই নাই, ওইটা একটু দেখি। হিউ অ্যান্ড স্যাচুরেশন ওইটা আমরা এখান থেকেও নিয়ে আসতে পারবো। হিউ অ্যান্ড স্যাচুরেশন এই যে এখানে আমি এই যে এটা ক্লিক করে এখানে একটা আইকন আছে হাতের মতো করে, ক্লিক অ্যান্ড ড্র্যাগ ইন ইমেজ টু মডিফাই স্যাচুরেশন। এখন আমি এটা ক্লিক করলাম, ওটা সিলেক্ট আছে। এখন আমি এই কালারে দেখেন এটা যেদিকে দেখা যাচ্ছে ওইদিকে যখন আমি ড্র্যাগ করতেছি তখন হচ্ছে এই যে এই কালারটা, শুধুমাত্র এই কালারটা যতটুকু পর্যন্ত আছে এই কালারটা এখানেও দেখা যাচ্ছে একটু একটু, ওই কালারের স্যাচুরেশনটা বাড়তেছে। আর এই কালারটা এখানে ইফেক্ট এখানে অ্যাপ্লাই হচ্ছে কারণ এখানেও কিছু ওই কালারের কিছু কিছু ইফেক্ট আছে, ওই কালারের কিছু সাইন আছে এখানে, এই কারণে। তো এখন আমি যদি এটা তার এই কালারটা যদি স্যাচুরেশন বাড়ি কমিয়ে দেখি, দেখেন ওইটা ওই কালারটা যতটুকু পর্যন্ত আছে ততটুকু পর্যন্ত শুধুমাত্র ওই কালারটাই হচ্ছে। আমি 0 করি, তো এখন এক কাজ করি, আমি তার এই জায়গায় এই কালারটা যদিও সব জায়গায় বিভিন্ন জায়গায় আছে, এটা সিলেক্ট থাকা অবস্থা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট রেখে এবার আমি স্যাচুরেশনটা বাড়াচ্ছি, তখন ওইটা চেঞ্জ হচ্ছে। এবার আমি কালারটা এখান থেকে চেঞ্জ করি, দেখেন ড্রেসের কালারটা এভাবে ওই খুব ইজিলি চেঞ্জ হচ্ছে। আমরা এভাবে ড্রেসের কালার চেঞ্জ করতে পারি খুব সহজে। অন্য জায়গাগুলো শুধুমাত্র এখানে অ্যাপ্লাই হচ্ছে, যেহেতু ওই কালারের কিছু ইফেক্টও এখানে ছিল সে কারণে ওইটা চেঞ্জ হচ্ছে, আর এখানেও। যাই হোক সমস্যা নাই, আমি রেড কালার করে দিলাম অথবা ব্লু কালার, রেড কালারই করে দিই, এটা করে দিলাম। এখন আমার এই জায়গাতে প্রয়োজন হচ্ছে না, এবার আমি কি করব, লেয়ার মার্কসে ক্লিক করে ব্রাশ টুল নিয়ে, সরি এটা
হোয়াইট আছে, ব্ল্যাক থাকা অবস্থায় এভাবে ব্রাশ করবো। কারণ সরি, একটু ছোটো করি, আমার এই জায়গাগুলোতে প্রয়োজন হচ্ছে না। আমরা এটাতেও একটু ব্রাশ করি, আর যেহেতু টি শার্টে গেঞ্জিতে আমার দরকার নাই এই কালারটা। এখানে 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 থাকুক এইভাবে। আমার শার্টের কালারটা ছিল এরকম, আমি এরকম করে দিলাম। তো আমি আবার, আচ্ছা এটা মনে হয় এখানেও ফর্সিটা কিছু, আমি এটা করে দিই। হ্যালো, হ্যাঁ আমি এখন তো কাজ করতেছি, দিব আর কি। এই যে এখন কাজ করতেছি, এটা দেখতেছেন আপনি? আচ্ছা ঠিক আছে, এটা দেখতেছেন? জি ভাই দেখতেছি। আচ্ছা, এই কাজটা আমি এতদিন দেখে নাই, তাই এটা পারবেন? স্যার শার্টটা সিলেক্ট করে নিয়ে তারপরে হিউ করলে ভালো হতো না? হ্যাঁ, না তাহলে আশেপাশে ব্রাশ করার দরকার হতো না? না, ওইটা ছবি তো সব সব ছবি তো একই না, এখানে এটা সমস্যা না, ব্রাশ করছি কারণ এই ইফেক্টটা পুরোপুরি ওখানে পড়ে নাই, বুঝছেন? তো একটু একটু পড়ছে, এই কারণে আমি ব্রাশ করছিলাম। তো ব্রাশ করা সিলেক্ট করলে যতটুকু আমার টাইম লাগতো, আমার ব্রাশ করে ততটুকু টাইম লাগে নাই। জি বুঝতে পারলাম। সিলেক্ট করলে তো আমার ওই যে পেন টুল দিয়ে অ্যাঙ্কর পেন তৈরি করে করে সিলেক্ট করতে হইতো, ঠিক না? তো এখানে তো আমার ততটুকু প্রয়োজন হচ্ছে না, আর আমার ওই কালারটা কোনো সব জায়গায়ও আবার অ্যাপ্লাই হচ্ছে না। আচ্ছা, তো লাগবে না। এবার এরপরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারি, ফটো ফিল্টারে আরও কী কী আছে দেখি একটা। এগুলো ইয়েলো, যেগুলো আমরা ছবিগুলো এভাবে বিভিন্ন কালার করতে পারি। ইয়েলো কালারটা বেশি ফুটে উঠছে, কারণ ব্লু কালারটা বেশি ফুটে উঠবে, এরকম করতে পারি। বিভিন্ন কালার ফিল্টার আছে এখানে, ওগুলো আমরা ইউজ করতে পারি। আচ্ছা, এগুলো এত বেশি দেখানোর দরকার নেই, আপনারা ইয়ে করতে পারবেন, একটু গাঁথলেই আপনারা পাবেন ওই অপশনগুলো, কোনটা দিয়ে কী কাজ হয় এগুলো পাবেন। তবে সমস্যা হচ্ছে আপনারা খুঁজে দেখেন আর কি, কোন অপশনটাতে কী আছে ওইটা আপনারা খুঁজে দেখেন না, এটা হচ্ছে সমস্যা। আপনারা খুঁজে দেখলে আমি যতগুলো শেখাচ্ছি এর থেকে আরও বেশি শিখতে পারতেন। আচ্ছা, তো মোটামুটি যতটুকু আমরা দেখছিলাম ততটুকু সংক্ষেপে বলে দিচ্ছি, আর কিছু কিছু অবশ্য বাকি আছে। লেয়ারের অ্যাডজাস্টমেন্ট থেকে এখান থেকে আমরা ইনভার্ট করছিলাম, বিভিন্ন কিছু করছিলাম, ওগুলো অবশ্য বলা হয় নাই। আর সিলেক্টের কালার রেঞ্জ আর হচ্ছে আমাদের সিমিলার একটা স্যার আমি দেখতে পাচ্ছি না, এটা কি করতে হবে? আপনার ওদিকে নেটওয়ার্কের প্রবলেম, আমার তো শেয়ার হচ্ছে।
ও আমি তো এখানে দেখতে পারছি না। আপনার নেটওয়ার্কের প্রবলেম, আপনি লিভ নিয়ে আরো জয়েন করেন। আচ্ছা ওকে। হ্যালো স্যার। জি বলেন। হ্যালো স্যার, আমি তো 07-এ, আমাকে 07-এ গেছি, আমি একই কাজ করাবেন নাকি অন্য কাজ করাবেন আজকে? আকবর ভাই না? হ্যাঁ জি ভাই। 07-এর এই কাজগুলোই হবে আর কি। ও তাহলে আমি 07 ওই টাইমে তো থাকতে পারবেন না, তাই আমার প্রেজেন্টটা দিয়ে দেওয়া যায় নাকি? আচ্ছা ঠিক আছে, দিব আর কি। না এই কাজ তো সম্পূর্ণ আমি করলাম, এজন্য বললাম। ঠিক আছে, যে কোনো সময় করা যায়। একটু যে কোনো বেসে আপনি যে বেসে থাকবেন ওইটা ছাড়া অন্য হ্যাঁ কোনো বেসে যদি আপনি ক্লাস করেন বলবেন আর কি, এইভাবে। হ্যাঁ আমি 07-এর, এই জন্য বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিব। আকবর আপনার এটা হচ্ছে আকবর মিয়া। আচ্ছা আপনি তো গতদিনও ছিলেন না? জি গতদিন তো স্যার আমরা 07-এ করছি ক্লাস। আচ্ছা মনে হয় এখানে তো চেঞ্জ করার কারণে এরকম হয়ে গেছে। আচ্ছা তো আজকে আরো কোন কোন জায়গায় আপনার প্রবলেম আছে ওইটা বলেন। আজকে যা যা দেখাইছি ওইটা ছাড়াও আরো কোন কোন জায়গায় প্রবলেম আছে? মানে ফটোশপের স্যার ভিডিওটা একটু ইম্পর্টেন্ট, জি ভিডিওটা একটু ইম্পর্টেন্ট বেশি স্যার। অন্য ভিডিও দেন আর না দেন, এই ভিডিওটা একটু শেয়ার করেন। এটা আমার মানে একটু ইচ্ছা না দিয়েন। ভাই, বুঝছেন? এটা হচ্ছে আমি যদি দিতে চাই ওনাদের কাছ থেকে অনুমতি নিয়েই দিতে হবে। এখন জি স্যার, মানে আপনি অনুমতি নিয়ে যে এই ভিডিওটা সবকিছু একবারে দেখানো হচ্ছে, তো এই ভিডিওটা একটু ইম্পর্টেন্ট। আপনারা বরং বরং আপনারা বারবার দেখেন প্রয়োজন হলে, যেহেতু সারাদিনই ক্লাস হবে, সারাদিনই দেখতে পারবেন। কিন্তু ভিডিও দেওয়াটা এখন নিয়ম নাই এটা। আর যারা জি জি আমাদের দায়িত্বে, যারা ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন, কোঅর্ডিনেটর যারা, ওনাদেরও এটার উপর কোনো হাত নাই। এটা হচ্ছে মিনিস্ট্রির নির্দেশনা, বুঝছেন? জি এজন্য জি আমরা বুঝতে পারছি। মানে আমরা মানে সব ভিডিও দিলে হয়তো বলতেছিল যে আমরা জয়েন যাতে না করি, তো আমরা চাচ্ছিলাম এই ভিডিওটা দিলে আমরা সবকিছু তো দিয়ে দিছিলেন একদম রিপেইন। না তো এই জিনিসটা বারবার দেখে আমরা ওই জিনিসটা আসলে না করতে পারতাম ভালো প্রয়োজনীয় করে। অংশ তো সব প্রত্যেক দিনই তো প্রয়োজনীয় অংশগুলো দেখানো হয়, প্রত্যেক দিনের ক্লাসগুলো হয়তো গুরুত্বপূর্ণ, ঠিক না? আপনি কি বলতে পারবেন গত দিনের ক্লাস কোনো ইম্পর্টেন্ট ছিল না? হ্যাঁ ছিল স্যার, কিন্তু আজকে আর একটু জেড দেখাইছিলেন তো মানে। প্রত্যেক দিনই ইম্পর্টেন্ট ক্লাস হবে, প্রত্যেক দিনই এভাবে। এটা যদি বিবেচনা করি প্রত্যেক দিনই ভিডিওটা দিতে হবে, ঠিক আছে? আর ভিডিও দিলে বিভিন্ন সমস্যা হচ্ছে, ওগুলো হচ্ছে আলাদা ব্যাপার, ওগুলো বলার দরকার নাই। বিভিন্ন ধরনের সমস্যা ভিডিও দিতে, ঠিক আছে? আচ্ছা স্যার। সেজন্য আমরা ভিডিও না দেওয়ার জন্য স্যার আছে আর কি। স্যার আমার প্রেজেন্টটা কি দেওয়া হয় প্রতিদিনে? এই তো দিলাম প্রেজেন্ট, যারা যারা আছে এখানে প্রত্যেক প্রেজেন্ট তো দিলাম। ও স্যার ঠিক আছে স্যার, আমরা যদি মানে আমি রিকোয়েস্ট করলাম আর কি, দিলে একটু উপকার হয় এই আর কি, মানে আমার মনে হয় আর কি সবার জন্য উপকার হতো আর কি। তারপর ঠিক আছে, যদি না দেওয়া থাকে কিন্তু পক্ষ যদি নিষেধ করে, কিছু তো করার নেই। হ্যাঁ তো আপনি জি প্রত্যেকদিন স্যার। নিয়মিত ক্লাস করেন, যদি একবারে না বুঝেন জি আপনি জি বারবার ক্লাস করেন, সমস্যা নাই। আমরা জি জি সারাদিনই আমরা খোলা রাখছি আপনাদের জন্য ক্লাস। আর যদি আপনি আজকে জি না স্যার। বুঝলেন একটা বিষয়, আপনি কালকেও জিজ্ঞেস করতে পারেন, ঠিক আছে? আমরা তো আছি আপনাদের সাথে। 100 দিন ক্লাস জি হবে, স্যার। 2 ঘন্টা প্রতিদিন, 2 ঘন্টা করে। 100 দিনের মধ্যে আপনি ও আচ্ছা আপনার আপনি যা কিছু জিজ্ঞেস করতে পারেন ফটোশপ নিয়ে, বা একটা ক্লাসে যা কিছু শেখানো হয় সব ও বলা আচ্ছা আচ্ছা। স্যার আপনাদের বাসায় একটা পার্সোনাল কোশ্চেন করি। জি আপনার বাসা কি পার্বত্য চট্টগ্রাম? জি জি। আপনি কি নিউ ইয়র্কে থাকেন? না কেন?
না দেখলাম যে আপনার মানে লিভ নিউ ইয়র্ক এরকম দেখলাম না কি যেন। না না এটা এগুলো আলাদা ব্যাপার, এগুলো নিয়ে আমরা এখানে আলোচনা না করি। আচ্ছা ওকে স্যার, ধন্যবাদ। আচ্ছা, তো এই হচ্ছে আর কি কাজ। এখন যতগুলো টুল দেখাইলাম, যতগুলো অপশন দেখালাম, আর আর যত আর পূর্বের ক্লাসগুলোতে যা যা আলোচনা হয়েছে সবগুলো মধ্যে যে প্রয়োজনীয় অপশনগুলো আমরা ব্যবহার করছিলাম ওগুলো দেখাইলাম। কিছু কিছু অবশ্য কিছু হয়তো বাদ পড়ছে। সমস্যা থাকলে আপনারা বলবেন কোন কোন অংশটা কোন কোন অপশনটা বাদ পড়ে গেছে, কোন কোন অপশনটা আবার রিপিট করা হয়, ওগুলো বলবেন। যদি সমস্যা না থাকলে তো আর দরকার নাই। তো আমি আপনাদের কাজ দিব এবার, খুব বেশি গুরুত্বপূর্ণ কিন্তু খুব বেশি কঠিন কাজ না। ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য আপনাদের কাজ দিব, ছবি দিব কয়েকটা, আপনারা ওগুলো কমপ্লিট করে আমাকে জমা দিবেন। স্যার কোথায় জমা দেবো, গ্রুপে? হ্যাঁ, গ্রুপে দিবেন। আর যখন প্রয়োজন হয় আর কি, যদি ক্লাসের মধ্যে যদি প্রয়োজন হয়, আমি আপনারা ক্লাসের মধ্যেও দিতে পারবেন, বা কতটুকু কাজ করলেন আপনারা স্ক্রিন শেয়ার করে আমাকে দেখাতে পারবেন। জি স্যার। আপনাদেরকে মূলত কয়েকটা প্রোডাক্টের ছবি দিব আমি। ওগুলো অবশ্য নিজের কাজ না, ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ওগুলো আপনাদের দিয়ে দিব শুধুমাত্র প্র্যাকটিসের জন্য। তো এটা বলে রাখছি এই কারণে, অনেকেই করে কি যে নিজের কাজগুলো স্টুডেন্টদের দিয়ে করায়, এরকম অনেক হয়। যে এখানে হচ্ছে ওইটা বলতেছি না, যে বিভিন্ন সময় এরকম দেখা যায় আর কি। তো আসলে ওইরকম মনে করবেন না, ঠিক আছে? আমি মূলত যে ফ্রি ওয়েবসাইটগুলো আপনাদেরকে দিয়েছিলাম ওইখান থেকে ছবি ডাউনলোড করে আপনাদের দিয়ে দিব। ছবিগুলো অবশ্য আমার এখনো ডাউনলোড করা নাই, আমি বিকেলে ডাউনলোড করে আপনাদেরকে দিয়ে দিব। ওগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনারা দিবেন, আমি দেখব কারটা বেশি মানে পারফেক্ট হয়েছে আর কি, ঠিক আছে? আর ফাঁকে হয়তো আরও ইমেজ রিসাইজিংয়ের কাজ দিব, আর প্রথম অ্যানিমেশনের কাজ দিব, শুধুমাত্র প্র্যাকটিসের জন্য। তো ঠিক আছে, আমাদের আজকে নতুন কোনো টপিক ছিল না। আমরা যে পুরনো যে বিষয়গুলো যেগুলো আমরা অলরেডি শিখছিলাম ওগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। আর কাজ তো আপনাদের এখনই না, আমরা পুরো দিনে ক্লাস শেষ করে বিকেলে আপনাদের দিয়ে দিব এই ছবিগুলো। আমার প্রেজেন্টটা কি দেওয়া হয়েছে? কারেন্ট ছিল না। হ্যাঁ, প্রেজেন্ট দেওয়া হয়েছে, সবারই প্রেজেন্ট দেওয়া হয়েছে, সমস্যা নাই। আপনারা যারা আছেন সবারই প্রেজেন্ট দেওয়া আছে। তো ভাইয়া আগের ছবিগুলো কি থাকবে ওইটা? কোন ছবিগুলো? ভাই আগে যেগুলো করাইছেন আর কি, ওই ছবিগুলো দরকার ছিল, ডিলিট হয়ে গেছে তো। আচ্ছা, আমি আপনাকে অন্য সময় দিব, বুঝছেন? এখন তো আগে যেগুলো প্র্যাকটিস করাইছিলেন আর কি। হ্যাঁ, বুঝতে পারছি, অন্য সময় দিব বিকালে। জি ভাই, জি। ক্লাস শেষে, বুঝছেন? ক্লাস শেষে বা ক্লাস শেষ হওয়ার পরে আমি যখন ফ্রি ঠিক আছে ভাই, আপনাকে দিব। আর আপনাদেরকে তো বললাম যে কি কি ছবি দিয়ে আপনাকে দিব, ওগুলো সবগুলো আপনাদের দিয়ে দিব। কাজ করে আপনারা পোস্ট করতে পারবেন, যেহেতু ফেসবুকের গ্রুপ একটা ক্রিয়েট করে দিলাম, এই আর কি। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই।